আমরা এবারে শুরু করতে পারি। আপনারা কাইন্ডলি সবাই একটু মিউট করে দেবেন প্রথমে। আমাদের আজকের অনুষ্ঠানে শুভ সন্ধ্যা সকলকে। আজকের অনুষ্ঠানে দুটো ছোট গল্প পাঠ করা হবে, আর দুটো অনুগল্প পাঠ করা হবে, এবং একজন পড়বেন, তার গল্প সকলে আলোচনা করবেন। আর যে দুটো ছোট গল্প আর দুটো অনুগল্প পাঠ করা হবে তার জন্যে আলোচকরা আছেন। তাছাড়াও তাদের আলোচনার পরেও অন্যরা আলোচনা করতে পারেন, অসুবিধে নেই। তো আমরা প্রথমে একটা অনুগল্প শুনে নেব। গল্পটি পাঠ করবেন মানসী গাঙ্গুলি। আমি মানসী গাঙ্গুলিকে অনুরোধ করব, আমাদের যেভাবে অনুষ্ঠান হয় আর কি, যে যিনি পড়ছেন তিনি গল্পটা লেখেননি, গল্পটা লিখেছেন অন্য আরেকজন। তো মানসী গাঙ্গুলি গল্পটা পাঠ করবেন। শুরু করব? হ্যাঁ, শুরু করুন আপনি। শুভ সন্ধ্যা সকলকে। আমি যে গল্পটি পাঠ করছি সেটি তো অন্য কারোর গল্প, আমিও জানি না সেটি কার গল্প। যাই হোক, আমাকে পাঠ করতে দেওয়া হয়েছে, আমি পাঠ করছি। কাউন্টডাউন 9। শুক্লা চতুর্দশীর রাত। খোলা জানালা পথে ঘুম হারা চোখ দুটি কোথায় হারিয়েছে। পূর্ণতা পাওয়ার আগে চাঁদ বুঝি ওই চোখের তারায় প্রতিবিম্ব খুঁজছে। রাস্তায় দলবদ্ধভাবে টহল দেয়া সারমেয়দের আর্তনাদে রাতের নিস্তব্ধতা খান খান হয়। দেয়ালে একটা টিকটিকি ডেকে ওঠে, কোন দিকে ছুটল যেন। বন্যির চোখের পাতাগুলো এক হতে না পেরে টলটলে দিঘির পাশে দাঁড়িয়ে জোছনা ভরা আকাশ আর পূর্ণ চাঁদের ছবি খুঁজছে। জেগে থাকা রাতের গভীর অন্তর্দৃষ্টিতে আকাশ পাতাল ভাবনার ছবি ভাসে কবেকার স্মৃতির পাতা উল্টে। তবে কি হারাতে হারাতে সে হারানোর ভয়কে জয় করতে পারেনি? প্রতিনিয়ত কাছের জনদের ছবির ফ্রেমে আটকে পড়ার ভীতি তাকে তাড়া করে। মায়ের কিছু কথা কানে বাজতে থাকে। মানুষ অভিশাপ দেয় না। ক্ষুরোধার কথার আঘাতে হৃদয়ের রক্তক্ষরণ, দুর্বল স্থানে আঘাতের পর চোখ উপচে নামা গরম তরল প্রকৃতির খেয়ালে অভিশাপ হয়ে ফিরে যায়। উদ্ধত মানসিকতা তোয়াক্কা করে না এসবকে। তাই মনের ব্যাপার, মানলে আছে। ভবঘুরে বীরেশ্বর কাকাকে বাবা পছন্দ করতেন না। সংসার ফেলে আশ্রম পথে পথে ঘুরে দিন কাটানো, নিরামিষ খেতেন বলে মায়ের আলাদা আয়োজন করতে হতো। 2-4 দিন থেকে গেলে বাবা রাগ করতেন। যাও, তোমার গুরুদেব এসেছেন, পদধূলি নাও, সেবা করো। মা চুপ। এই কাকা বন্নির পিসির দেওর। পিসেমশাই এলেও বীরেশ্বর কাকা আসতেন, তখন বাবা চুপ। সেবা যত্নে কোনো আপত্তি নেই, যত আঁচড় কেবল নরম মাটির বুকে। সময় ফুরিয়ে যায়, জীবন প্রদীপ নিভে যায়, কথাগুলি কারোর হৃদয়ে লুকিয়ে থাকে আমরণ। ঠাম্মির কথা মনে পড়ে তার। কত রকম প্রবচন, সংস্কারের বুলি আওড়াতেন ঠাম্মি। কাতর স্বরে বেড়াল কাঁদলে বলতেন অমঙ্গল বার্তা। কত তর্ক জুড়ত সে, সব বাজে কথা। ওদেরও দুঃখ হয়, ওরা কাঁদবে না? আজকাল বেড়ালের কান্না, দাঁড়কাক, চিল, শকুন সকল নিয়েই আশঙ্কিত হয় সে। ওর বন্নিশিখার নাম রেখেছিলেন দাদু। কেন যে রেখেছিলেন? স্মৃতির পাতায় জ্বলে ওঠা চিতার আগুন এখনো তাকে বয়ে বেড়াতে হয়। কাউন্টডাউন শুরু হলো কি তাহলে ফুরিয়ে যাওয়ার? আবার এলোমেলো বিশৃঙ্খল জীবনের আশঙ্কা মনে। 99, 98, 97 গুনতে গুনতে চোখের পাতা ভারী হয়ে আসে। শেষ। ধন্যবাদ মানসী গাঙ্গুলি। এই গল্পটি নিয়ে আলোচনা করবেন সুজাতা কর। আমি সুজাতা করকে অনুরোধ করছি আলোচনার জন্য। গল্পের নাম কাউন্টডাউন 9, অর্থাৎ উল্টো গুনতি। 9 থেকে 8, 8 থেকে 7, এভাবে। গল্পের কথক বহ্নিশিখা এক নির্ঘুম রাতে পেছন দিকে হাঁটতে থাকে, অতীতে ফিরে যায়। পেছন দিকে হাঁটতে হাঁটতে তার কাছে চলে আসে তার মা, বাবা, ঠাকুমা, দাদু।
আমরা গল্পে জানতে পারি যে বহ্নিশিখা জীবনে অনেক কিছু হারিয়েছে। প্রিয়জনের মৃত্যু ভয় তাকে সব সময় তাড়া করে। অর্থাৎ বহ্নিশিখা এমন একজন চরিত্র যে ভীত, শঙ্কিত, গুটিয়ে থাকা সম্ভবত একজন মানুষ। আমরা জানি যে শৈশবের পরই মানুষের ব্যক্তিত্বের গঠন শুরু হয়। তখন থেকেই সে পরিবারের যে মানুষ তাদের ভালো মন্দ, ন্যায় অন্যায় এগুলো বিচার করতে শুরু করে। অর্থাৎ পরিবারের মানুষকে দেখার যে রঙিন চশমা সেটা স্বচ্ছ হতে থাকে। আর সম্বোধনের মোড়কে যে সমস্ত সম্পর্ক আমাদের, সেই মোড়কগুলো খুলে বেরিয়ে আসে আসল মানুষগুলো। আর সেই মানুষগুলোকে বিচার করে আমরা ঠিক করি যে কে আমাদের শ্রদ্ধার, কে আমাদের ভালোবাসার পাত্র হবে কিংবা হবে না। অর্থাৎ ডার্ক সাইড অফ হিউম্যান সাইকি যেটা বলা হয়, সেটার সঙ্গে পরিচয় আমাদের পরিবারেই হয়। আর এই পরিচয়টাই পরবর্তীতে মানুষের মানসিক এবং চরিত্র গঠন করে দেয়। তো বহ্নিশিখাও ঠিক এইরকমই একজন মানুষ। তার পরিবার থেকে সে যা পেয়েছে সেইভাবে সে তৈরি হয়েছে, তার মানসিক গঠন তৈরি হয়েছে। পুরো গল্পটাতে বহ্নিশিখা পেছনে ফিরে তাকিয়েছে আর মনে মনে বিশ্লেষণ করে গেছে যে তার বাড়ির, তার পরিবারের, তার সব থেকে কাছের মানুষগুলোর ব্যবহার, আচরণ, এইসব। আর এই যে একটা পরিবেশ তৈরি করা, অতীতে ফিরে গিয়ে রোমন্থন করতে করতে প্রত্যেকটা মানুষকে নিয়ে ভাবতে ভাবতে যে এক একটা সিদ্ধান্তে প্রায় পৌঁছে যাওয়া, তারা কেমন, তাদের আচরণকে বিশ্লেষণ করা, এই ব্যাপারটা গল্পকার অত্যন্ত মুনশিয়ানার সঙ্গে পাঠকের সামনে নিয়ে এসেছেন। এবং গল্পের মধ্যে যে প্যাথোস আছে সেটাকেও খুব সুন্দরভাবে উপস্থাপিত করেছেন। খুব ছোট্ট, মানে খুব কয়েকটা লাইন, মানে খুব সামান্য কয়েকটা লাইন, যেখানে বহ্নিশিখা ঠাকুমা বলছেন যে বেড়ালের কান্না অমঙ্গলের বার্তা বয়ে আনে, সেখানে বহ্নিশিখা প্রতিবাদ করে বলে যে ওরাও তো প্রাণী, সুতরাং ওদের দুঃখ আছে সেই জন্য কাঁদে। অর্থাৎ বহ্নিশিখা প্রতিবাদ করে ব্যাপারটাতে। আর এই বহ্নিশিখাই পরবর্তীতে বেড়াল, দ্বারকা, চিল, শকুন সমস্ত কিছু নিয়ে আশঙ্কিত হয়। অর্থাৎ আমরা এই গল্পটা থেকে এটা দেখতে পাই যে একজন ঋজু মানুষও জীবন নামের যে চাবুক, তার কষাঘাতে ঝুঁকে পড়ে। তো এই 300 শব্দের, মাত্র 300 শব্দের গল্পে আমাদের জীবন দর্শন হয়। এই গল্পটার মধ্যে পুরো গল্পটাই খুব সুন্দর, খুব সুন্দরভাবে লিখিত। শুধু সামান্য নেতিবাচক একটা ব্যাপার নিয়ে আমি বলবো, সামান্য নয়, হয়তো এটা হয়তো গল্পকার যদি একটু মনোযোগ দেন তাহলে গল্পটা আরো ভালো হতে পারতো। সেটা হচ্ছে গল্পটার ভাষা। এই ভাষাটা যদি আরেকটু ঝরঝরে হতো, বিশেষ করে প্রথমাংশের যে গল্প, সেই প্রথমাংশের গল্পের ভাষা যদি আরেকটু সরল হতো, তাহলে গল্পটা মেধহীন এবং আরো গতিময় হতে পারত। ব্যাস এইটুকুই। গল্পকারকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ধন্যবাদ সুজাতা কর। এই গল্পটা নিয়ে আর কেউ আলোচনা করতে পারেন এখনই, অথবা পরেও করতে পারেন। যদি এখন কেউ না করেন তাহলে আমি পরের গল্পকারের কাছে চলে যাব। গল্পকার নয়, মানে যিনি গল্প পড়বেন। যে পরে আরেকটি অনুগল্প শুনে নেব, সেটি পড়বেন ফাল্গুনী পান্ডা। ফাল্গুনী পান্ডাকে অনুরোধ করছি এই গল্পটা পড়ার জন্য, এবং এই গল্পের আলোচনা করবেন সুরশ্রী ঘোষ সাহা। ফাল্গুনীকে অনুরোধ করছি গল্প পাঠের জন্য। নমস্কার, শুভ সন্ধ্যা।
গল্পের নাম সারোগেটেড মাদার। এনজয় বন্যি, এনজয়। ন্যাপি, ফিডিং বটল, উডওয়ার্ডসের গ্রাইপ ওয়াটার, জাস্ট বোরিং। শোনো, নেক্সট মান্থে আমরা মাউলেনং যাচ্ছি। রুট ব্রিজ, ডাউকি রিভার, জাস্ট অসম। বন্যির কথাকে কোনো গুরুত্ব না দিয়ে বাই ডার্লিং বলে অফিস চলে গেল রণজয়। একটা সময় বন্যিও তাই চাইতো। পার্টি, ডিস্ক, দুজনের মন এক সুরে সাধা ছিল। কিন্তু আর ভালো লাগছে না। বন্যির একটা জ্যান্ত পুতুল চাই, মিষ্টি, নরম, গল্লু গল্লু। সেই পুতুলটাকে বন্যি হাসাবে, কাঁদাবে, যা ইচ্ছে তাই করবে। কিন্তু রণজয় কিছুতেই রাজি হচ্ছে না। অথচ বন্যির মা হবার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে ঘরে বাইরে। তবে ব্যাপারটা যে শেষ পর্যন্ত কোর্ট অবধি গড়াবে সেটা বুঝতে পারেনি দুই বাড়ির কেউই। রণজয় এলিমনি সাপোর্ট দিতে চেয়েছিল, কিন্তু বন্যি রাজি হয়নি। এমনকি বাপের বাড়িতেও ফিরে যায়নি। রণজয়ও খোঁজ রাখেনি বন্যি কেমন আছে, কোথায় আছে। উন্মাদনায় আনন্দের স্রোতে ভেসে চলেছে রণজয়। সুইজারল্যান্ড, প্যারিস, নতুন দেশ, নতুন সঙ্গিনী। মা চলে যেতেও হুঁশ ফেরেনি রণজয়ের। এরপর কেটে গেছে 10টা বছর। রণজয়ের বাবা বংশধরের মুখ দেখার স্বাদ অপূর্ণ রেখেই পাড়ি দিলেন অন্য লোকে। বাবার মুখাগ্নি সেরে ফেরার পর থেকেই রণজয়ের কেবলই মনে হচ্ছে ওকেও চলে যেতে হবে একদিন। কিন্তু ও চলে গেলে কেউ তো বাবা বলে বুকের ওপর ঝাঁপিয়ে পড়বে না। তবে কি ভুল করেছে, অন্যায় করেছে বন্যির সাথে? সবাই যখন বন্যির দিকে আঙুল তুলে বলেছে বাঁজা মেয়ে মানুষ, রণজয় তো প্রতিবাদ করেনি একবারও। আজ ইন্টারভিউ। পার্সিয়াল সারোগেসির মাধ্যমে বাবা হবে রণজয়। তার আগে সারোগেটেড মাদারের সাথে আর্থিক লেনদেনের ব্যাপারটা ফাইনাল করবে, সেই সাথে একবার নিজের সন্তানের হবু গর্ভদাত্রীকেও সামনাসামনি দেখে নেবে। বেঙ্গল রেস্টুরেন্টে অপেক্ষা করছে রণজয়। কাঁটায় কাঁটায় চারটে চুড়িদার, সানগ্লাসে সুসজ্জিতা মহিলা এসে রণজয়ের টেবিলে বসে কার্ড এগিয়ে দিল। হাই, আমি মিসেস বাসু। গলার স্বর শুনে রণজয়ের উত্তেজনায় উঠে মহিলার হাত ধরে বলে ওঠে, বন্যি? হাত সরিয়ে নিস্পৃহ কণ্ঠ বলে, কাজের কথায় আসুন মিস্টার বাসু। আপনি 50 লাখে রাজি হলে এই ফর্মটিতে সই করে দিন, না হলে আমাকে উঠতে হবে, অন্য একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। শেষ। ধন্যবাদ। ধন্যবাদ ফাল্গুনী পান্ডা। আমরা পরপর দুটো অনুগল্প শুনে নিলাম, কিন্তু লেখকরা সব আছেন, চুপচাপ শুনেছেন, তাদের গল্প পড়া হচ্ছে। তো আমি এই গল্পটি নিয়ে আলোচনা করবেন, অনুরোধ করছি আলোচনার জন্য সুরশ্রী ঘোষা। সুরশ্রী ঘোষা। শুভ সন্ধ্যা। গল্পটা শুনলাম। গল্পের নাম সারোগেটেড মাদার। গল্পটির বিষয়বস্তু অত্যন্ত প্রাসঙ্গিক, কারণ বর্তমান যুগে আমরা যে দেখতেই পাই যে ছেলেমেয়েরা যখন বিবাহ বন্ধনে কেউ আবদ্ধ হতে চাইছে না, আর হলেও স্বামী কিংবা স্ত্রী কখনো দুজনেই বা কেউ একজন সন্তান আনতে চাইছে না, তার কারণটা আমরা সকলেই জানি যে ব্যক্তি স্বাধীনতা কেউই আজকাল খর্ব করতে চায় না। সন্তান মানে তো দায়িত্ব, কর্তব্য। গল্পের রেশটাও যদি ধরে টানি তো দেখা যাচ্ছে গল্পের শুরুতেও রয়েছে যে ন্যাপি, ফিডিং বোতল, উডওয়ার্স, গ্রাইপ ওয়াটার, এইসব প্রসঙ্গ আসছে। কিন্তু এখানে গল্পের নায়কের কাছে এই সবের চেয়েও বেশি পছন্দের ওই মাউলেনং যাওয়া, যেটা আমরা গল্পে দেখতে পেয়েছি, বাস্তবেও এগুলো জানতে পারি। কিন্তু গল্পটা ঠিকঠাকই হতো, গল্পের এতটা ঠিক হতে গিয়েও বেখাপ্পা হয়ে গেল, কারণ গল্পটা শুরুই হলো ওই এনজয় বন্যি কথাটা দিয়ে। কারণ আমাদের মনে তখনই লেখক একটা ধারণা তৈরি করে দিলেন যে বন্যি সন্তান পালন করছে, এনজয় করছে সেটা। কিন্তু পরের স্তবকে গিয়ে আমরা আবার জানতে পারলাম কি না, বন্যি সন্তান চায়, সন্তান তার নেই। তো সেক্ষেত্রে এনজয় বন্যি কথাটা দিয়ে গল্পটা মনে হয় শুরুটা না হলেই ভালো হতো। আর গল্পে আবার তৃতীয় স্তবকে গিয়ে আমরা জানতে পারলাম যে দুজনের বিচ্ছেদের একটা কথা, নতুন সঙ্গিনী আসার কথা, 10 বছর পার হয়ে যাওয়ার কথা।
আর বাবার মৃত্যুর পর নিজেও আবার বাবা হওয়ার স্বাদ জাগার কথা। এখানেও গল্পে নতুন করে নায়কের নতুন করে বন্ধুর কথা মনে পড়লো, যেটা অনুতাপ অনুশোচনার একটা বীজ বুনল গল্পে, যেটা ভালো লাগলো আমাদের। আবার গল্পটাকে পজিটিভ চিন্তার দিকেও এটা উত্তরণ ঘটালো। তো শেষে গিয়ে ওই পার্সিগাল সারোগেসির মাধ্যমে সে যখন আবার বাবা হতে চাইছে, তো আবার সে বন্ধেরই মুখোমুখি হচ্ছে, ওটা কিছুটা একটু ফিল্মি স্টাইল বলে মনে হলো। যদিও ওই অনুতাপ আর অনুশোচনা আর সন্তান পাওয়ার আকাঙ্ক্ষা হয়ে যদি শেষ হয়ে যেত গল্পটা, তাহলে হয়তো মন্দ হতো না। আর গর্ভযাত্রীকে দেখার জন্য রেস্টুরেন্টে বসে থাকা রণজয় ওই চুড়িদার সানগ্লাসে সুসজ্জিতা মহিলার মানে আগমনে আর কার্ড এগিয়ে দেওয়া পর্যন্ত চিনতে পারলো না, অথচ হাই আমি মিসেস বাসু গলার স্বর শুনে চিনতে পেরে উঠে দাঁড়ালো। এইটাও আবার একটু হাস্যকর লেগেছে। যাই হোক, গল্পটা কতখানি অনুগল্প হয়ে উঠেছে আমি সেই বিষয়ে আর বিশদে যাচ্ছি না। গল্পটার খুঁতগুলোকেই মূলত তুলে ধরলাম, কিন্তু আলোচক হিসাবে নয়, একজন প্রকৃত পাঠক হিসাবেই এটা বক্তব্যগুলো আমার এলো। আর নামকরণ দিক থেকেও যদি বলি, তাহলে গল্পটার শুরুতে যে নামকরণটা সারোগেটেড মাদার নামটা দিয়ে ফেলাতে আমরা অনেকখানি গল্পটা ধরে ফেলছি, শুরুতেই ধরে ফেলছি যে গল্পটা কোন দিকে হবে। তো এটা সংযোজন করলাম। নামকরণ বিষয়টাও লেখক কিন্তু একটু ভাবতে পারেন বিষয়টা নিয়ে। নমস্কার। ধন্যবাদ সুরশ্রী। এই গল্পটা নিয়ে আরো কেউ আলোচনা করতে পারেন, যে কেউ যদি চান এখনই। ঠিক আছে, আমরা তাহলে পরে আসব। আমরা পরপর দুটো অনুগল্প শুনে নিলাম। এবার আমরা ছোট গল্পের জায়গাতে আসছি। এখন যে ছোট গল্পটি পড়বেন তিনি হচ্ছেন অদিতি ঘোষ দস্তিদার, এবং যার লেখা গল্প তিনি তো আছেন। এই গল্পটি নিয়ে আলোচনা করবেন অরিন্দম গোস্বামী। আমি অদিতি ঘোষ দস্তিদারকে অনুরোধ করব গল্প পাঠের জন্য। অদিতি ঘোষ দস্তিদার, মিউট আছে? মিউট আছে? হ্যাঁ, ধন্যবাদ তপন দা এবং অরিন্দম দাকেও। এই গল্প আমার লেখা নয়, কিন্তু পাঠ করছি যেরকম এই ফোন গল্পের আসরের নিয়ম। গল্পের নাম মুখরা মালতী। হঠাৎ বেজে উঠল মোবাইলটা। সোজা হয়ে বসে চোখ খুলল রোদ্দুর। সেই সকাল 9টায় ঢুকেছিল অফিসে। দিনভর টানা মিটিং আর ডিসকাশন সেরে একটু আগেই ফিরেছে গেস্ট হাউসে। দোতলায় তার প্রিয় রুমটা আগে থেকেই রেডি করা ছিল। ঘরে ল্যাপটপের ব্যাগটা রেখে সোজা চওড়া বারান্দার ইজি চেয়ারে। সন্ধ্যের আগে এখানে বসে 1 কাপ কফি আর হালকা পাহাড়ি হাওয়া উপভোগ করাটা রোদ্দুরের খুব পছন্দের মুহূর্ত। তাই বিকেল হতেই তাড়াতাড়ি অফিস ছেড়ে সোজা গেস্ট হাউসে। প্রায় 3 মাস পর এবার এলো। কাঞ্চাকে 1 কাপ কফির কথা বলেই চেয়ারে গা হেলিয়ে একটু চোখ বুজেছে রোদ্দুর। তখনই ফোন। স্ক্রিনে চোখ রেখে বুঝলো মায়ের কল। হ্যাঁ মা, বলো, কি হলো আবার? না গো দাদা, আমি মালতী। ওদিক থেকে উত্তর এলো। ওর আবার কি হলো? মায়ের ফোন থেকে। জ্যাঠাইমার শরীরটা ভালো নেই গো দাদা, কেমন হাঁপাচ্ছে, ভালো করে কথাও বলতে পারছে না। মাথায় যেন বাজ পড়লো রোদ্দুরের। নির্ঘাত মালতীর সঙ্গে ঝামেলা হয়েছে, চেঁচামেচি করে শরীরটা খারাপ হয়েছে মায়ের। তোরসাও আজ বাড়িতে নেই, দুপুরেই তো বেরিয়ে গেছে মোনালিসাদের বাড়ি। আজ ফিরবেও না। রাতে ওদের অ্যানিভার্সারির পার্টি। এই শিলিগুড়িতে বসে এখন কিভাবে কি করতে পারে সে ভেবেই অস্থির হয় রোদ্দুর। ওদিকে ফোনেও পাওয়া যাচ্ছে না তোরসাকে। মালতী বলছে, জ্যাঠাইমা ঘামছে খুব, কথা কিরকম জড়িয়ে আসছে। তড়িঘড়ি কলকাতা অফিসের HR কে ফোন করে রোদ্দুর। হাসপাতালে ভর্তির যাবতীয় ব্যবস্থা করার জন্য সাহায্য চায়। জরুরি কাজে কলকাতা থেকে শিলিগুড়ি অফিসে এসেছে সে, তাই আপৎকালীন এই সাপোর্টটা তাকে অফিস থেকেই নিতে হবে। ওদিকে ভোম্বলকে ফোন করে বাড়িতে পাঠিয়েছে। মালতী একা আর কি করবে? তাছাড়া মায়ের সঙ্গে তো তার অহিনুকুল সম্পর্ক। মা যেমন একটু পিটপিটে স্বভাবের আর বকবক করার বাতিক, মালতীও তেমনি ট্যাক ট্যাক করে কথা শোনায় অনর্গল। ঝগড়া চরমে উঠলে দুজনের মাঝে পাঁচিল হয়ে দাঁড়ায় তোরসা, কারণ সে জানে কাজের লোক ছাড়া তার চলবে না। তাই সচরাচর মালতীর সঙ্গে মুখ লাগায় না তোরসা। অবশ্য সংসারের কোনো কাজটাই সে আজ পর্যন্ত দায়িত্ব নিয়ে করার কথা ভাবেও না।
তার বান্ধবী মহল পার্টি আর হইচই করেই কাটে সারাদিন। রোদ্দুরেরও প্রচ্ছন্ন প্রশ্রয় আছে বইকি। নিঃসন্তান জীবনটা যদি একটু হাসি খুশিতে কাটাতে চায় তোরসা, তাতে আপত্তি করার আছেটাই বাকি। তাই আজ বান্ধবীর বিবাহবার্ষিকীতে মেতে বাড়ির কথা ভাবা তো দূর, ফোন রিসিভ করারও ফুরসত নেই। পাড়ার ছেলে ভম্বল, নতুন কেনার পর বছর 5 রোদ্দুরের গাড়ি চালিয়েছে সে। খুব বিশ্বস্ত ছেলে। এখন চালায় নিজের অটো। অটো কেনার সময় 15,000 টাকা ধার দিয়েছিল রোদ্দুর। একটা কন্ডিশন অবশ্য ছিল, দূরে কোথাও ফ্যামিলি ট্যুরে গেলে গাড়ি ভম্বলকেই চালাতে হবে। তার দেখে দেওয়া ড্রাইভার তখন ছুটিতে থাকবে। ভম্বলও অকৃতজ্ঞ হয়নি কোনোদিন। সুবিধে অসুবিধেতে যখনই ডেকেছে রোদ্দুর, শত কাজ ফেলে হাজির হয়েছে সে। আজ রোদ্দুরের গাড়ি নিয়ে বেরিয়েছে তোরসা, তাই একটা ব্যবস্থা করার দায়িত্ব ভম্বলকে দিয়েছে রোদ্দুর। স্ট্যান্ড থেকে বন্ধুর ট্যাক্সি নিয়ে ভম্বল হাজির চ্যাটার্জি বাড়িতে। মাসিমাকে একাই পাঁজাকোলা করে ট্যাক্সিতে তুলে সোজা বাইপাসের ধারে হাসপাতাল। রোদ্দুরের অফিস থেকে দুজন আগেই পৌঁছে গেছে হাসপাতালে, তাই কোনো রকম ঝঞ্ঝাট ছাড়াই সঙ্গে সঙ্গে ভর্তি আইসিসিউতে। সন্ধে গড়িয়ে ঘড়ির কাঁটা 7:30। তোরসার ফোন বেজেই চলেছে, সাড়া নেই ও প্রান্তে। 10 চেষ্টার পর আর কল করেনি রোদ্দুরও। ওদিকে HR এর দুজন জুনিয়র ছেলে হাসপাতালে থাকলেও দায়িত্ব সামলাচ্ছে ভম্বল একাই। এনজিওগ্রাম হয়ে গেছে, পরের স্টেপ কি ডাক্তার জানাবে একটু পরেই। রোদ্দুরও বারবার কথা বলছে হাসপাতালে, সম্ভবত এনজিওপ্লাস্টি করতে হতে পারে। ওদিকে সিনিয়র কার্ডিওলজিস্টের অপেক্ষা করছে হাসপাতাল। তিনি এসে রিপোর্ট দেখেই সিদ্ধান্ত জানাবেন। আরো ঘন্টাখানেক অপেক্ষা করতে হবে। এদিকে মহা সংকটে পড়েছে রোদ্দুর। রাতেই কলকাতা ফেরার ব্যবস্থা করা সম্ভব নয়। বিরাট দায়িত্ব দিয়ে বস পাঠিয়েছে শিলিগুড়িতে। কাল ভোরেই একদল ফরেন ডেলিগেশন পৌঁছবে এখানে। উত্তরবঙ্গের নতুন প্রজেক্টে ওরা আগ্রহী। অনেক দূর এগিয়েছে ব্যাপারটা। কাল সাইট ভিজিট, তারপর অফিসে মিটিং। পুরোটা লিড করবে রোদ্দুর। প্রেজেন্টেশনও দেবে রোদ্দুর নিজে। কদিন ধরে খেটে খুঁটে পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন রেডি করেছে সে। বসের বেশ পছন্দ হয়েছে সেটা। মোটা সান্নাল খেকুটে ব্যানার্জির মতো পোড় খাওয়া লোকদের টপকে এমন একটা অ্যাসাইনমেন্ট দিয়ে তাকে পাঠিয়েছে বস। সেটা কি কম কথা নাকি? এই ডিলটা ফাইনাল করতে পারলেই বিরাট অ্যাচিভমেন্ট বসের। সিনিয়র ভিপি আটকায় কি, আর রোদ্দুরেরও আস্ত হাইক, সঙ্গে প্রমোশন ডেপুটি GM। পরশ্রীকাতর সান্যাল, ব্যানার্জি, অনিমেষ সেন, সমুদ্র বোস সবাই দেখবে আর জ্বলবে। পেছনে খিস্তি করা আর বসের ঘর থেকে বেরোলে রোদ্দুরকে টিজ করা ছাড়া আর কি বা মুরদ আছে তাদের? তাই এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করে নিজের পায়ে কুড়ুল মারার মানে হয় না। ভম্বলকে রোদ্দুর জানিয়েছে কাল সন্ধ্যের আগে সে কলকাতায় আসতে পারছে না, একটু কষ্ট করে যেন সবটা ম্যানেজ করে নেয়। ভম্বলের অ্যাকাউন্টে টাকাও পাঠিয়েছে সে, যদিও হাসপাতালে কিছু লাগবে না, সবটাই ক্যাশলেস অ্যাপ্রুভড। ঘড়ির কাঁটায় বিকেল 4:10। লাউঞ্জে অপেক্ষা করছে রোদ্দুর। হাতে সময় আছে 50 মিনিট। অফিসের কাজ মিটিয়েই সোজা চলে এসেছে বাগডোগরা এয়ারপোর্টে। সবটাই ভালো ভালো মিটলো। ক্লায়েন্ট খুশি, বস খুশি, দুনিয়া খুশি। ওদিকে মায়েরও এনজিওপ্লাস্টি হয়েছে রাতেই, এখন আউট অফ ডেঞ্জার। ভম্বল ছেলেটা কি সার্ভিসই না দিল। এক বন্ধুকে নিয়ে সারা রাত হাসপাতালে কাটিয়েছে। সকালে একবার বাড়ি থেকে ঘুরে এসে এখনো আছে সেখানেই। রাত 10টার পর তোরসার মনে পড়েছিল ফোন করার কথা। সব শুনে তো কেঁদে কেটে একসা। ড্রাইভার ছেলেটিও ছিল মোনালিসাদের বাড়িতেই। ওদের বড় বাড়ি, অনেক গাড়ি, ড্রাইভার্স কোয়ার্টারের জায়গাও অনেক। রাতেই একবার হাসপাতালে গিয়ে খোঁজ খবর নিয়ে সন্তোষপুরে বাপের বাড়িতে ফিরেছিল তোরসা। আবার 10টার মধ্যেই পৌঁছে গেছে হাসপাতালে। হাসপাতাল জানাচ্ছে মায়ের কন্ডিশন স্টেবল, অনেকটা ভারমুক্ত মনে হচ্ছে রোদ্দুরের। বসের আস্থার মর্যাদা রাখতে পারার একটা তৃপ্তি, অন্যদিকে মায়ের অসুস্থতা, দুয়ে মিনে কেমন যেন একটা খিচুড়ি পাকানো অনুভূতি এখন রোদ্দুরের। কলকাতায় চেক আউট করে সোজা গাড়িতে এসে বসলো রোদ্দুর। অফিস থেকেই পাঠিয়েছে গাড়ি, সোজা যাবে EM বাইপাসের ধারে হাসপাতালে। গাড়িতে বসেই ক্লান্ত শরীরটা ছেড়ে দেয় পেছনের সিটে। নিমেষেই রোদ্দুরের বুঝে আসে চোখ। এই বয়সে
এত চেঁচামেচি কি আর মায়ের সহ্য হয়? দিনে দিনে মাথায় উঠে গেছে মালতীটা। সেই কোন ছোটবেলা থেকে এ বাড়ির সঙ্গেও সম্পর্ক। মালতীর মা বিনা মাসি ছিল পুরনো কাজের লোক, কত ভালো মানুষ, কি ভালোই না ব্যবহার ছিল বিনা মাসির। মায়ের কোলে চড়ে মালতী আসতো বাড়িতে। ছোট থেকে একটু ডান পিঠে মুখরা ছিল। একদিন মা এক বাটি মুড়ি খেতে দিয়েছিল পুচকে মালতীকে। তোবড়ানো বাটিতে কেন তাকে খেতে দেওয়া হবে, তাই মুড়ি সমেত বাটি উল্টে দিয়ে খড়খড় করে বেরিয়ে গেছিল বাড়ির বাইরে। আমরা সবাই হেসে উঠেছিলাম। বিনা মাসির মুখটা লজ্জায় লাল হয়ে গেছিল। মা শুধু বলেছিল, মেয়েকে শাসন করো বিনা, মেয়ে মানুষের অত তেজ ভালো নয়। মাকে থামিয়ে বাবা বলছিলেন, আহা বাচ্চা মেয়ে, ও কি অত শত বোঝে? যাও বিনা, মেয়েকে দেখো, ওকে একটা ভালো বাটিতে করে মুড়ি দাও। কত আদর যত্ন পেয়েছে দিদা বাবার থেকে। মাও কি কম ভালোবাসতো? পরের বছর পুজোতে বিনা মাসির কাপড়, প্রত্যেক বছর পুজোতে বিনা মাসির কাপড় আর মালতীর জামা মা নিজে পছন্দ করে কিনে আনতো। বিনা মাসি মারা যাবার পর বাবা তো বলেছিলেন, মালতী তুই এ বাড়িতেই থেকে যা, তোর ওই মামির সংসারে আর গলগ্রহ হয়ে থাকতে হবে না। আর সেই মালতী কিনা আজ মায়ের মুখে সমানে চোপা করে। এমনিতে মা প্রেসারের রোগী। কতবার বলেছি, মালতী মায়ের শরীর ভালো নয়, তুই এত ট্যাক ট্যাক করে কথা বলিস না। কে কার কথা শুনে না, আর সহ্য করা যায় না, ওকে আর এ বাড়িতে দরকার নেই। যদিও বাবা বলে গেছিলেন, খোকন যতই মুখরা হোক মালতীটাকে কোনোদিন তাড়িয়ে দিস না, আমাদের সংসারে ওর মা বিনার অবদান অনেক। বাপটাও তো একটা বদমাইশের গাছ, নিজের বউ মেয়েকে ছেড়ে আর একটা বিয়ে করে কোথায় যেন থাকে। সে যাই হোক, আজ মায়ের এত বড় বিপদ তো ওর জন্যেই। স্যার এসে গেছে। ড্রাইভারের কথায় চোখ খোলে রোদ্দুর। গাড়ি হাসপাতালের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। গাড়িটা পার্কিং এ লাগাতে বলে তাড়াতাড়ি নেমে আসে সে। রিসেপশনে এসেই দেখা হয় ভোম্বলের সঙ্গে। সবে শেষ হয়েছে ভিজিটিং আওয়ার, তাই পেশেন্ট পার্টির ভিড় একটু কম। সর্বশেষ পরিস্থিতি বর্ণনা করে ভোম্বল বলল, বৌদি বসে আছে চেয়ারে, একটু চোখ বুজিয়েছে বোধহয়। তোরসার কাছে গিয়ে দাঁড়ায় রোদ্দুর। তার পাশে বসে মালতী, ঘুমিয়ে পড়েছে মনে হয়। তোরসা জানালো আরেকটু পরে ডাক্তার দেখা করবে। মায়ের সাথে কি দেখা করতে দেবে আজ? জিজ্ঞেস করে রোদ্দুর। ডাক্তারের সঙ্গে কথা বলার পর বুঝতে পারবো, জানালো তোরসা। চোখের ইশারায় মালতীকে দেখিয়ে রোদ্দুর বলল, ও কেন বসে আছে? ও তো সেই কাল বিকেল থেকেই আছে, সারা রাত বসে কাটিয়েছে। সারা দিন চান খাওয়া নেই মেয়েটার, এক কাপড়েই বসে আছে কাল থেকে। তা ওকে বাড়ি চলে যেতে বলো। কোথায় যাবে? কেন, ওর মামার বাড়িতে যেখানে থাকে সেখানেই যাবে। সে রাস্তা ওর বন্ধ হয়ে গেছে গো। মানে? ও কাল বিকেলে তাড়াতাড়ি আমাদের বাড়ি চলে আসে। আমি বলে গেছিলাম, মা একা থাকবে মালতী, তুই দেখিস, রাত্রে আমাদের বাড়ি থাকিস। ও এসে বেশ কয়েকবার বেল বাজানোর পর মা কোনো রকমে দরজাটা খুলে দিয়েই বসে পড়েন ড্রয়িং রুমের সোফায়, ঘামতে থাকেন। মালতী গোপালের মাকে ডাকে। মায়ের ফোন থেকে গোপালের মা তোমার নাম্বারে কল করে, ও তোমাকে খবর দেয়। মায়ের চোখে মুখে জল দিয়ে নিজের বুকে মায়ের মাথাটা রেখে সান্ত্বনা দিতে থাকে মালতী। তারপর পৌঁছয় ভোম্বল। ভোম্বল আর মালতী মাকে নিয়ে আসে এখানে। তো ওদিকে ওর মামি এক কাণ্ড ঘটিয়ে বসে আছে। খালের ওপারে বস্তিতে থাকে কে এক টোটো ড্রাইভার, তার মা মারা গেছে গত সপ্তাহে। বাড়িতে তার নাকি বউ দরকার, তাই পুরুত বিধান দিয়েছে নিয়ম ভঙ্গের দিনেই বিয়ে হতে পারে, তা না হলে 1 বছর শুভ কাজ চলবে না। সামনে শুক্রবার সেই নিয়ম ভঙ্গ, তাই আজ কাছা পরে এই পাত্র দেখতে আসতে চায় মালতীকে। ওর মামি নাকি ঠিক করেই ফেলেছে এই বিয়ে। এদিকে মালতীর এক কথা, জ্যাঠাইমা যতক্ষণ না সুস্থ হচ্ছে হাসপাতাল ছেড়ে কোথাও যাবে না। এমনকি চা বিস্কুট ছাড়া আজ সারাদিনে কিছু মুখেও তোলেনি। বারবার ফোন আসছে, ওর মামিকে একই কথা বলছে। শেষমেশ ওর মামা মামি জানিয়ে দিয়েছে ও বাড়ির দরজা মালতীর চিরকালের জন্য বন্ধ হয়ে গেল। মালতীর দিকে অপলক তাকিয়ে থাকে রোদ্দুর। চিকচিক করে ওঠে তার চোখের কোণ দুটো। শান্ত গলায় বলে ওঠে, তোরসা, একটা দরজা বন্ধ হলে আর একটা দরজা ঠিক খুলে যায়। শেষ। ধন্যবাদ অদিতি ঘোষ দস্তিদার। এই গল্পটি নিয়ে আলোচনা করবেন অরিন্দম গোস্বামী। আমি অরিন্দম গোস্বামীকে অনুরোধ করছি আলোচনার জন্য। শুনলাম আমরা মুখরা মালতী। গল্পের শুরুতে গল্পের নামকরণে যে কথাটা বলা হয়ে গেছে, আমরা পরে দেখব যে সেই সমস্ত তকমা মালতী ঝেড়ে ফেলেছে। মায়ের অসুস্থতা এই নিয়ে যে গল্পের শুরু, গল্পের শেষে সেই মায়ের
শরীরের খানিকটা উন্নতি, হাসপাতাল থেকে মুক্তি পাওয়ার একটা প্রচেষ্টা, সেটা কার্যকরী হয়েছে। কিন্তু দেখা গেছে যে আমরা প্রথম থেকে যেটাকে ভাবছিলাম, যেটা আমাদের বলা হয়েছিল যে মালতীর আহ, উম, কর্তব্যহীনতা, সেই জন্যেই তার প্রচন্ড কথাবার্তা, বেশি কথা, সবসময় ট্যাক ট্যাক করে এই শব্দটা ব্যবহার করা হয়েছে, তার জন্য মায়ের এই অসুস্থতা। পরে দেখা গেল মালতী তার যে দায়িত্ব জ্ঞান, তার যে বোধ এবং তার নিঃস্বার্থ যে সেবা, তাতেই পুরো ব্যাপারটাকে ম্যানেজ দেওয়া গেছে। ম্যানেজ বলবো এই জন্যে যে যে ছেলে, সে বারবার তার কথায় মনে হয়েছে যে তার কাছে মায়ের থেকেও বেশি আপন হয়ে দাঁড়াচ্ছে তার অফিসের কাজকর্ম ইত্যাদি ইত্যাদি, তার ক্যারিয়ার। তার স্ত্রী, তাকে সে কিছু বলে না সন্তানহীনতার জন্য, কিন্তু সেই স্ত্রী, সেও অনেকটাই ছাড়ো, কিন্তু শেষকালে নিশ্চয়ই তার মধ্যে কর্তব্যবোধ জেগেছে এবং সে ভদ্রমহিলাও চলে এসছেন। আর একজন এই সমস্ত কিছুর মধ্যে যার একটা বড় ভূমিকা, গল্পের নামকরণে বা কোথাও তার সেরকম ভূমিকা নেই, তার নাম ভোম্বল। এবং ভোম্বল চরিত্র নিয়েও কিন্তু এই গল্পের নামকরণ হতে পারত, কারণ ডেডিকেশন এবং কর্তব্যবোধের যদি কথা বলি, তাহলে মালতী যেখানে, ভোম্বল তার থেকে পিছিয়ে তো নয়, এগিয়েও থাকতে পারে একটুখানি। কিন্তু মালতীর ক্ষেত্রে ব্যাপারটা দাঁড়াচ্ছে এই যে, যেহেতু মালতীর থাকার ব্যবস্থা নেই, যেহেতু মালতী মামা মামির আশ্রিতা, এবং যেহেতু মালতীকে একজন হঠাৎ করে গজিয়ে ওঠা তার পাত্র, যে কিনা কাঁচা পড়েই তাকে বিয়ে করবার জন্য দেখতে আসতে চায় এবং অবশ্যই সঙ্গে সঙ্গে বিয়ে করে নিতে চায়, সে তার হাত থেকে কি করে তাকে বাঁচানো যায়, এই একটা চিন্তা পাঠকের মনে আসে। এবং গল্পের শেষে যেখানে আমরা দেখতে পাই যে তাকে বাঁচানোর যে উদ্যোগ, সেটাও সফল হয় এবং গল্পের শেষ হয়েছে যে একটা দরজা বন্ধ হলে একটা দরজা ঠিক খুলে যায়। এখন এই যে গল্পটা পুরোটা আমরা শুনলাম, এই গল্পের মধ্যে যে গল্পের যে চলন, সে গল্পের চলনে অনেক কিছুই বোঝাই যাচ্ছিল যে পূর্ব নির্ধারিত। যেমন গল্পের যে নামকরণ, আবার বলছি যে মুখরা মালতী, এই ধরনের নামকরণে কিছু অসুবিধা আছে এই জন্যে যে গল্পের শুরুতেই এই নামকরণটা একটা উদ্দেশ্য প্রণোদিত এরকম বলে মনে হয়, এবং পাঠকের কাছে একটা বিষয় উপস্থাপিত করে দেওয়া যে মালতীর এইরকম একটা বৈশিষ্ট্য, এবং গল্পের শেষে তার কন্ট্রাস্ট একটা বিষয় এটাকে নিয়ে আসা। ফলে গল্পকার যেটা আমাদের বলতে চেয়েছেন বা বোঝাতে চেয়েছেন যে কিন্তু নয় তাই, এবং শেষকালে তিনি যে কন্ট্রাস্ট একটা কিছু ঘটাবেন, এইরকম কন্ট্রাস্ট গল্পের মধ্যে বারবার ঘটেছে এবং কিছু কিছু ঘটনা বেশ আকস্মিক বলেও মনে হয়েছে। ফলে এই যে আমাদের যে ঘটনাগুলো, যেগুলো আমরা ঘটতে দেখি, যে চরিত্রগুলো এখানে তৈরি করা হয়েছে, সে চরিত্রগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই ব্যবহার যা করেছে সেটাও বেশ খানিকটা আকস্মিক। মানে হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিচ্ছে এবং সেই সিদ্ধান্ত আমরা যা ভাবছি, যে পাঠক যা ভাবছে যে নেবে, তার বিপরীত। যেমন তোরসার ক্ষেত্রেও আমরা তোরসাকে যেভাবে আঁকা হয়েছে, তোরসা কিন্তু পরের দিকে অন্যরকম ব্যবহার করেছে। এইরকম বিভিন্ন কাহিনী এই গল্পের মধ্যে আছে এবং মূলত কাহিনী এখানে বোনা হয়েছে, কিন্তু কাহিনীরা সবসময় কাজকর্ম করেছে। কাহিনীদের ভাবনার যে জায়গা, চিন্তার লোক যেটা, সেইটা খুব বেশি গল্পের মধ্যে কিন্তু আসেনি। ঘটনা কিন্তু আমাদের কাহিনীটাকে টেনে নিয়ে গেছে। এই যে গল্প, এই গল্পের মধ্যে মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে কাহিনীর মধ্যে নানা রকমের ছোটখাটো ভাবনা, চিন্তা, বৈপরীত্য বা ব্যঞ্জনা, এরকম খুব একটা কিন্তু গল্পের মধ্যে
আমাদের সামনে তুলে ধরা হয়নি, কিন্তু কাহিনীটা উনি বুনেছেন নিজের মতো করেই, কাহিনীটা নিজের মতো করেই বুনেছেন। এবং রোদ্দুর চরিত্র, তোষা চরিত্র, ভোম্বল চরিত্র এবং মালতী চরিত্র, এরা আমাদের কাছে সুস্পষ্টভাবেই উঠে এসছে। এবং গল্পটায় পাঠক শেষকালে যা চান আর কি, সেই রকম একটা বলবো যে ইচ্ছা পূরণ, সেরকম একটা স্বাদ পাঠক পেয়ে যান। হয়তো এই জন্যই, এই ইচ্ছা পূরণের জন্যই হয়তো অনেকের কাছে গল্পটা বেশ আকর্ষণীয়, বেশ ভালো লাগবে, এটাই মনে হয় আমার। এটি ধন্যবাদ। ধন্যবাদ অরিন্দম গোস্বামী। এই গল্প নিয়ে অন্য কেউ আলোচনা করতে পারেন, যে কেউ আলোচনা করতে পারেন। আমি কি একটু করতে পারি? হ্যাঁ, যেহেতু আমি নিশ্চয়ই। গল্পটা পুরো পড়েছি, ওই জন্য একটু নিশ্চয়ই। হয়তো ডিটেলস বলতেও পারি। হ্যাঁ, বলুন। অরিন্দম দা সবটাই প্রায় কভার করেছেন। যে গল্পটার একটা জায়গা আমার খুবই ভালো লেগেছে, যে গল্প তো শুধু কাহিনী বিবৃতি করা নয়, গল্পে তো একটা মোচড়, বিশেষ করে ছোট গল্পে যে একটা মোচড় বা একটা মানে মেসেজ কিছু একটা থাকবে, যেটা পাঠক নিজে খানিকটা খুঁজে বের করবে, সেইটার অবকাশ এখানে নেই। আমি সেটাও বলতে চাই না। আমার শুধু একটা জায়গায় খুব খটকা লেগেছে, যেহেতু আমি নিজে পড়েছি, যে মালতী চরিত্রটা আমার মনে হচ্ছে এতটা ডেসক্রিপটিভ স্টোরি, তো সেখানে কিন্তু তোরসার বলা উচিত ছিল না গো ঝগড়াঝাটি কিছু হয়নি, এই কথাটা নেই। আচ্ছা, সে না হয় নাই থাক, কিন্তু এই যে লাইনটা, যে মালতী গোপালের মাকে ডাকে, মায়ের ফোন থেকে গোপালের মা তোমার নাম্বারে কল করে, ও তোমাকে খবর দেয়, এটা না কিন্তু একদম প্রথমটার সঙ্গে মিলছে না। গল্পটা প্রথমে কিন্তু যে আছে যে মায়ের নম্বর, তো হচ্ছে কে, বলছে আমি মালতী দাদা, কিন্তু এখানে যে আবার একটা চরিত্র এনেছেন লেখক, যে মায়ের ফোন থেকে গোপালের মা তোমার নাম্বারে কল করে, ও তোমাকে খবর দেয়, সেটা তো মিলছে না, একেবারেই মিলছে না। আমার মনে হচ্ছে লেখক এ ব্যাপারে একটু নজর দিলে ভালো করতেন আর কি। এইটুকুই। ধন্যবাদ অদিতি ঘোষ দর্শিদার। আর কেউ কিছু বলবেন গল্পটা নিয়ে? হ্যাঁ, আমি একটু বলি। হ্যাঁ, বলুন। মানে বাংলা ছোট গল্পের এটা যে গল্প কে লিখেছেন আমি জানি না, কে লিখেছেন আমি জানি না, কে 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 ছোট গল্পের, বাংলা ছোট গল্পের যে আচ্ছা, আমি মুখরা মালতী, মুখরা শব্দটাই আমার প্রচন্ড আপত্তি আছে। এটা বলে দেওয়া হয়েছে, গল্পটা পুরো ওই মুখরা শব্দটার উপর দাঁড়িয়ে আছে। এবং মুখরা মালতী পড়ার সঙ্গে সঙ্গে আমরা বুঝে যাব বাংলা ছোট গল্পের তাবৎ পাঠককুল জানেন যে গল্প কিভাবে শুরু হয় এবং গল্প কিভাবে শেষ হয়। তাই মুখরা শব্দটি দিয়ে যে গল্প শেষ হবে, সেটা যে শেষে মুখরা থাকবে না, সেটা অনেক মানবিক হবে, এটা পাঠক জেনে যাচ্ছে। এবং গল্পের শেষে তাই হয়েছে, অনেক মানবিক হয়েছে। আর এই গল্পটির যেটা জায়গা আর কি, আমি বলবো যে এটা হচ্ছে একটা দুর্বল চিত্রনাট্য, দুর্বল চিত্রনাট্যের চিত্ররূপ, একদম সাজানো। মানে যেখানে যেখানে যেটা দরকার তিনি পুতুলের মতো লেখক এই চরিত্রগুলোকে এক এক জায়গায় বসিয়ে দিয়েছেন। এবং আমাদের যেটা ভালো লাগার জায়গা, সে জায়গায় মুখরা তাকে রেখে চলে যাচ্ছে, তার বাড়ির বউ অর্থাৎ তোরসা, সে সেই দিনই তাকে যেতে হবে বন্ধুর অ্যানিভার্সারিতে, সেই দিনই যেতে হবে তাকে, গাড়ি নিয়ে চলে যাবে, সে গাড়িটাও থাকবে সাজানো, একদম সাজানো চিত্রনাট্য। আচ্ছা, এবারে এ চলে যাচ্ছে, কোনো চিন্তা নেই, এ কিন্তু প্রমোশনের জন্য যাচ্ছে, আরো হাই র্যাঙ্কের জন্য যাচ্ছে, এর কোনো চিন্তা নেই। এবার ফোন, এই যে যিনি বললেন এই মাত্র, যে ফোনটাও সে কায়দা করে এমনভাবে কায়দা করে নিচ্ছে যাতে সেটা সহজ স্বাভাবিক হয়। এবং সেই ফোনটা চলে যাচ্ছে, ফোন যাবার পর এবং ওখানেও অ্যারেঞ্জমেন্টগুলো এমন তৈরি করে ফেলছে রোদ্দুর, কোনো অসুবিধা নেই, সব সমস্যার সমাধান হয়ে যাচ্ছে, ভোম্বলকে পেয়ে যাচ্ছে, ভোম্বল তুলে নিয়ে চলে যাবে হাসপাতালে, ইত্যাদি ইত্যাদিতে। মানে গল্পটা মানে কোনো আকর্ষণ বহন করে না, পাঠকের আবিষ্কার করার কোনো জায়গা নেই। উপরন্তু পাঠকের ঘাড়ের ওপর এসে পড়েছে কিছু ঘটনা, যে ঘটনাগুলো বহুভাবে বাংলা ছোট গল্পে ব্যবহৃত এবং জীর্ণ। এই গল্প লেখার ক্ষেত্রে আরো সচেতন হওয়ার দরকার ছিল বলে আমার যেটা মনে হয় আর কি। এবং এই গল্প আমি অন্তত
আজ পর্যন্ত আমি একটু নিষ্ঠুর হচ্ছে এই গল্প শোনার জন্য আমি অনুগল্প পাঠের আসরে, এই ফোন গল্পের আসরের পাঠের যিনি লিখুন না, তাকে আমি উল্লেখ করেই বলছি যে এই সব গল্প শোনার জন্য সময় নষ্ট করার আমার কোনো অন্তত দরকার নেই। আমি ফোন গল্পের আসরে এই সব গল্প শুনতে আসবো না। আরো ভালো, আরো তীক্ষ্ণ, আরো তীব্র গল্প ফোন গল্পের আসরে পাঠ হয়েছে। আপনি সেই সব গল্প বাছুন, সেই সব গল্প আপনি ছাড়ুন এতে, মানে মোবাইলে। তো এই আমার পুরোপুরি বিরূপ মন্তব্য। এই গল্প আজ থেকে 200 বছর আগে বাংলা সাহিত্যে লেখা হয়ে গেছে, আর নতুন করে লেখার দরকার আছে বলে আমার অন্তত মনে নেই। মাফ করবেন আমাকে যিনি লিখেছেন, এবং যারা যারা শুনলেন যদি বিরূপ হয়ে থাকি আমাকে মাফ করবেন। নমস্কার। ধন্যবাদ গৌরদা। আমরা পরের গল্পে চলে যাব। পরের গল্প পাঠ করবেন সিক্তা গোস্বামী, এবং এই গল্পটি নিয়ে আলোচনা করবেন গৌর বৈরাগী। আমি সিক্তা গোস্বামীকে অনুরোধ করব গল্প পাঠের জন্য। সিক্তা গোস্বামী। শুভ সন্ধ্যা জানাই সকলকে। শোনা যাচ্ছে তো? হ্যাঁ, পরিষ্কার শোনা যাচ্ছে। আচ্ছা, আমি যে গল্পটি পাঠ করছি সে গল্পটির নাম হন্তা। বাবা যেদিন ফোন করে জানালো অপার বিয়ে ঠিক হওয়ার কথা, সেই দিন থেকে অপার জামাইবাবুর মারাত্মক মন খারাপ। শালির মালিকানা বদল হয়ে যাবে, শ্বশুরবাড়ির যত্ন আত্মি সব এবার থেকে পাবে নতুন জামাই। শ্রীরূপা বলে, স্বার্থপর জামাই মশাই, লোভ তো কম নয়। বাবা একটা মেয়েকে পুরো দান করেছে, আর বাকি দুজনও তোমার খিদমতেই রাখবে বলছো? সৃজিত চোখ মেরে বউকে বলে, না, অতটা ওভারডোজ সইবে না ম্যাডাম। শ্রীরূপা বলে, বাবা মোটেই এক জামাইকে কম আর এক জামাইকে বেশি যত্ন করবে না, সে তুমি খুব ভালোই জানো। এসব কথা চলতে চলতে মাস 2-3 কোথা দিয়ে কেটে গেল। ও বাড়ি গিয়ে খানিক বিয়ের বাজারও করে ফেললো সবাই মিলে। সৃজিতের ইচ্ছা শালিদের নিয়ে একটা ভালো ট্যুরে যাবেন, শ্রীরূপারও সেই রকম ইচ্ছে। এরপর অনেক দিন হয়তো 3 বোন মিলে কোথাও যাওয়াই হবে না। স্ত্রীর বন্ধু প্রিয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ব্যবসা। এর আগে ওর ব্যবস্থাতেই সিকিম থেকে কোডাইকানাল অনেক জায়গায় ঘুরেছে ওরা। প্রিয়াই বলল, বোনেদের নিয়ে পাহাড় আর জঙ্গল থেকে ঘুরে এসো, রিল্যাক্সড হয়ে যাবে। আবে পাহাড়ের গায়ে সাইলেন্ট ভ্যালি বুক করছি, ফেরার পথে উটি হয়ে ফিরে এসো, দেখো ভালো লাগবে খুব। সেই মতো সব ব্যবস্থা হলো। ট্রেন ধরে ভোর রাত্রে মাইশোর স্টেশন। মাইশোর স্টেশন থেকে প্রিয়ার ঠিক করা গাড়িতে চলেছে তারা। নির্জন রাস্তায় দুপাশে বড় বড় গাছ, মাটিতে রোদ আর ছায়ার ইকরিমিকরি। নীলগিরি বনের রাস্তায় রেস্টুরেন্টে ধোসা খাওয়া হলো। অচেনা পাখির ডাক চলছে গাড়ির সঙ্গে সঙ্গে। জানলার দুধারে 2 বোন, মাঝে সিটে শ্রীরূপা, ড্রাইভারের পাশে সৃজিত। ব্যাগের মধ্যে ঘুমোচ্ছে ক্যামেরা। কখন যেন ঘুমে জড়িয়ে এসেছে চোখ। অপার চিৎকারে চমকে উঠল। তার ডান দিকে বসেছে অপরাজিতা, 1.5 মাস পরে বিয়ে। মেয়ের আচার আচরণ দেখলে মনে হয় স্কুলে পড়ে। শ্রীরূপা ধমকে উঠল, এভাবে চেঁচাচ্ছিস কেন? সে বলল, হাতি কোথায়? সৃজিত বলে, ওই তো। বোঝা গেল সে ছাড়া অন্য সবাই দেখতে পাচ্ছে হাতিকে। ড্রাইভারের চাপা গলার ধমক আসে, চুপ করে বসুন। নীলগিরির জঙ্গল থেকে হাতির দল মাঝে মধ্যেই নেমে আসে। ক্ষেতের পর ক্ষেত ফসল খেয়ে বাকি ধ্বংস করে ফিরে যায়। হাতিকে এখানকার লোকজন খুব ভয় পায়। জঙ্গলের নিজস্ব লোকজন আছে হাতি তাড়ানোর, তবে তারা যে ক্যানিস্তারা পেটায় আর চেঁচায় তাতে হাতি খুব বেশি ভয় হয়তো পায় না, ভয় পায় আগুনকে। এক তো আগুন জ্বালতে লাগে কেরোসিন, তার উপর আছে ফসলের ক্ষেত, সেখানে আগুন জ্বাললে নিজেদেরই বিপদ। ড্রাইভার যখন এসব বলছে তখন একটা বাচ্চা হাতি সুর নাচিয়ে গাড়ির পাশ দিয়ে চলে গেল। হয়তো তার মা, মাসি, কাকা, পিসো
পিছনেই আছে ভেবে গাড়িটা বেশ খানিকক্ষণ দাঁড়িয়েই থাকলো। আর কোনো হাতি এলো না। এরপর বেশ খানিকটা গিয়ে গাড়ি ঢুকে পড়লো এক মাটির রাস্তায়। যেখানে গিয়ে শেষ পর্যন্ত গাড়ি দাঁড়ালো, মাটির সেই রাস্তাটা সেখানেই দুম করে শেষ হয়ে গেছে। সেখান থেকে রিসর্টের টালিপাতা রাস্তা একদিকে আর ঢালু মেটে পথ নেমে গেছে অন্যদিকে। শুনলো ওই ঢালু পথেই কফি ক্ষেত আর গ্রাম। বুঝতে পারলো ড্রাইভার ছেলেটা শুধু ড্রাইভার নয়, স্থানীয় গাইড হিসেবেও যথেষ্ট ভালো। পরদিন ভোরের আগেই ঘুম ভেঙে যায়। দরজা খুলে বেরিয়ে দেখি বাইরে অন্ধকার, কাক ভোর, তবে কাকের আওয়াজ নেই। বারান্দায় রাখা বেতের চেয়ারে বসে। রিসর্টের রাস্তায় আলো জ্বলছে নেভা নেভা। রিসর্টের ম্যানেজার বলেইছিলেন রাত্রে সোলার পাওয়ার একমাত্র ভরসা। একটা অদ্ভুত ফোঁস শব্দে ফিরে ভোরের ফ্যাকাশে আলোয় দেখে একটা বিশাল মথ ওদের দরজায় বসে ওরকম শব্দ করছে। তার আশেপাশে অন্তত 30খানা বিভিন্ন ধরনের মথ, তবে তারা কেউ আয়তনের ধারে পাশে যায় না। মথ যে এমন শব্দ করতে পারে তা কখনো শোনার সুযোগ হয়নি। এমন নিঃশব্দ রিসর্টে না এলে হতো না। সৃজিত কখন যেন এসে বসেছে পাশে। দেখে কফি ক্ষেতের মাথায় ঝুলে আছে আধখানা বিশাল কুমড়ো। নিপাও এলো। অপা চিরকালের লেট রাইজার। রিসর্টের ছেলেটা নিঃশব্দে রেখে যায় চায়ের পট আর কাপ। কালকেই জেনে গিয়েছিল সকালে ওদের কফি নয়, চা চাই। চা না থাকলে গরম জল। চা পাতা শ্রী ব্যাগে নিয়েই এসেছে, সব সময় নিয়ে যায় যেখানেই যায়। অপাকে ডেকে নিজে স্নানে ঢোকে। 7টায় বেরোনো। আবে ফলস দেখে কাছাকাছি ঘুরবে। এদিকে এসে মনে হচ্ছে ফরেস্ট যেন একেবারে প্রিস্টিন। হয়তো তা নয়, যুগ যুগ ধরে মানুষ এসব জঙ্গলে কম থাকেনি বুনো জানোয়ারের পাশাপাশি। তবু আবে ফলসের ছোট ছোট ধাপ পেরিয়ে সামনে থেকে দেখে আবেকে। কাবেরী এখানে পাহাড়ের গা বেয়ে নেমেছে ধূপ করে। মারাত্মক কিছু উঁচু থেকে নয়। দক্ষিণ ভারতে কোথায় বা উঁচু পাহাড় আছে? ফিরে আসতেই ড্রাইভার বলে, দেখে আসুন মালদাল পেটি। গাড়ি সেখানে যাবে না। ড্রাইভারের ঠিক করা স্থানীয় অটো নিয়ে যায় সেখানে। সে এক স্বর্গোদ্যান যেন। আক্ষরিক অর্থেই রাস্তাবিহীন এবড়ো খেবড়ো মাঠের ওপর দিয়ে অচেনা ফুল আর চেনা সূর্যমুখীর বন পেরিয়ে নীল পাহাড়ের মাঝে সবুজ ঘাসের ওপর ঘড়াং করে থামে সে অটো। ঘাস ভরা ছোট ছোট সাদা, হলুদ আর বেগুনি ছিটের ফুল দেখে দেখে সাবধানে পা ফেলে সবাই। সেই নীল পাহাড়ি দেশে এক গাছ হালকা গোলাপি ফুল নিয়ে দাঁড়িয়ে আছে একটা একা গাছ। প্রাণী বলতে ওরা ছাড়া একটা কুকুর। সেই যেন রক্ষক সেই উদ্যানের। কে জানে সে কোত্থেকে এলো সেখানে। আশেপাশে কোনো গ্রাম তো নেই। খায় কি? শ্রী জলের বোতল থেকে জল আর ব্যাগ থেকে বিস্কুট বার করে দিলে মহানন্দে ল্যাজ নাড়ায়। এভাবেই 1, 2, 3 করে ফুরিয়ে যায় দেখার জায়গাগুলো। নীল পাহাড়কে পেছনে ফেলে নামার দিন চলে আসে। ফেরার পথে ড্রাইভার নিয়ে যায় হাতিদের হাসপাতালে। এই অঞ্চল এমন, এখানকার লোকে হাতিকে ভয় পায় যেমন, আবার ভালোবাসে ততখানি। দেখে অসুস্থ হাতিদের সেবা, শোনে হাতিতে চড়ে ঘোরার ব্যবস্থাও আছে। জঙ্গলের ভিতর হাতির পিঠে চড়ে খানিক ঘোরা হয়। তাদের ড্রাইভার পরিচয় করিয়ে দেয় হাতি ক্যাম্পের ভেটেরিনারি ডাক্তারের সঙ্গে। সে ওদের গ্রামের ছেলে। ডাক্তার ওদের কফি খাওয়ায়। ওরা শোনে জঙ্গলের গল্প, কিভাবে বাঘ অসুস্থ আর বাচ্চা হাতিদের তাক করে রাখে আর সন্ধে নামলে আক্রমণ করে। সেই ভয়ে কয়েকদিন আগেই একটি গর্ভিণী হাতি পালিয়েছে এখান থেকে। তাকে প্রচুর খোঁজা হয়েছে, কিন্তু পাওয়া যায়নি। বেলা পড়ে আসতেই ড্রাইভার তাড়া দেয়। প্রায় অন্ধকার জঙ্গল পেরিয়ে মাইসোরের কাছাকাছি এক গেস্ট হাউসে রাত কাটায় ওরা। পরদিন মহীশূর রাজার বাড়ি দেখে উটির পথে রওনা।
সে রাস্তা ধরে উটি চলেছে গাড়ি, সেটাকে রাস্তা কম জঙ্গল বেশি বলা ভালো। সে রাস্তায় হুস হুস করে মাঝে মধ্যে দু একখানা তামিলনাড়ু বা কর্ণাটক সরকারি ছাপমারা বাস দেখা গেল। গাড়ি থামিয়ে ফটো নেওয়া হলো, আড্ডা চলছে। এমন সময় সেই জঙ্গলের মধ্যে হঠাৎ করে বন্ধ হলো গাড়ি। ড্রাইভার সৃজিত দুজনেই খুটখাট চেষ্টা করলো, কিন্তু গাড়ি স্টার্ট নিল না। রাস্তায় লোক বলতে সাইকেলে চড়ে যাওয়া দু একজন ফরেস্ট গার্ড। ড্রাইভার এক বাসের পেটে চড়ে রওনা দিল। অপা বলে, এই জঙ্গলেই আমাকে বাগে খাবে, হনিমুনে রক্তিম সুইজারল্যান্ড নিয়ে যাবে বলেছিল, সে আর দেখা হলো না। বেশি ভয়ে গ ঘ গুলিয়ে গেছে। তার জামাইবাবু বলে, ওরে ওটা বাঘ নয়, বাঘ, বাঘে আর ছাড়পোকায় তফাৎ রাখলি না। বেচারা রক্তিমের যে কি হবে। ধাই ধপাধপ কিল পড়লো জামাইবাবুর পিঠে। ড্রাইভার ফিরছে দেখা গেল ভটভটি ভ্যানে চড়ে, সঙ্গে মেকানিক। যাক, ও বাবা, এ নাকি মেকানিক নয়, এ পাশের গ্রামের, মেকানিক আসতে সময় লাগবে। ড্রাইভার ওদের চারজনকে ভ্যানে বসালো, নিজেও একটা কোনায় বসে পড়লো। ভগবান, ভ্যান চালক আর ড্রাইভার এরাই জানে ওরা কোথায় যাচ্ছে। পিচ রাস্তা ছেড়ে মাটির রাস্তা ধরে ভ্যান চলেছে গড়গড়িয়ে। বাইকের ইঞ্জিন ভ্যান টেনে নিয়ে চলেছে। বেড়ানোর মুড থাকলে এমন লাল মাটির রাস্তা, দুপাশে গাছের সারি, অজানা ফুল দেখে ওরা মুগ্ধ হতো। বিশেষ করে বেড়ানোর মাঝখানে টুক করে একটা অজানা গ্রামে ঢুকে পড়েছে ওরা। কিন্তু ওদের একটা বাড়িতে বসিয়ে কফি খেয়ে ড্রাইভার সেই ভ্যানে চড়েই বেরিয়ে গেল আবার। মেকানিক এসে গেছে কিনা কে জানে। বাড়ির লোকেরা ওদের কফি আর মুরুক্কু দিল। তবে কথা খুব একটা হচ্ছে না, এরা তামিল ছাড়া কিছু বোঝে না। একটা বাচ্চা মেয়েকে ও বাড়ির লোকই ডেকে নিয়ে এলো। মেয়েটা 12-এ পড়ে, টুকটাক ইংরেজিতে কথা বলতে পারে, সেই দোভাষীর কাজটা করলো। নাম তার শ্রীবিদ্যা। শ্রীবিদ্যা ওদের নিয়ে গ্রামের চার্চ, শিব মন্দির দেখালো। গ্রামের লোকজন খুব না হলেও খানিকটা কৌতূহলী। বিশেষত এ গ্রামে অতামিল কেউ সম্ভবত এর আগে আসেনি। যাওয়া আসার পথে দেখলো একটা জলাভূমিও আছে সে গ্রামে, লম্বা নয়াঞ্জলির মতন। শুনলো বৃষ্টির জল যাতে গ্রামে না জমে তার জন্য এই ব্যবস্থা। জল রয়েছে তখনও সেই সরু খালে। শ্রীবিদ্যার কাছে শুনলো মাছও আছে অনেক। এসবের মধ্যেই অন্ধকার হয়ে আসছিল। সেলফি তুলতে গিয়ে অপার পায়ে একটা জোঁক লাগলো। অপার দিদি ভাবে জোঁকটা না হয় দিদির গায়েই উঠত। এসব কেন যে অপাকে দেখেই হয়। অপা কুকুরকে ভয় পায়, আর রাস্তার সব কুকুর যেন অপার হাত চেটে দেবে বলে রেডি হয়ে থাকে। এখানেও সেই চিৎকার, কান্নাকাটি, একেবারে যা তা কাণ্ড। ফিরে এসে দেখলো ইডলি, ধোসা, সাম্বার সব তৈরি। খেতে খেতে হঠাৎ নজর করলো এ বাড়ির লোকেরা খানিক অস্থির। শ্রীবিদ্যা চলে গেছে, তাই ওরা বুঝতে পারছে না কি হয়েছে। বেশ কয়েকজন বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে অনেক কিছুই বলছে। সবাই খুব উত্তেজিত, কিন্তু কেন যে স্ত্রীরা বুঝতে পারছে না। ভাষা না জানাটা এক বিরাট সমস্যা হয়ে গেছে। বেড়ানোর আনন্দটাই মাটি। গাড়ি সারিয়ে ড্রাইভার কখন যে আসবে কে জানে। বাড়ির ভদ্রলোক বারবারই ইয়ে নাই মাদার বলছেন। খানিক পরে ভদ্রমহিলা ওর হাত ধরে দরজার দিকে ইশারা করলেন, যাবে? কোথায় যাবে এই অন্ধকারে? ওদের সঙ্গে বেরোলো সে বাড়ির সবাই। অনেকেই চলেছে, হাতে বড় টর্চ, মোবাইল টর্চ কারুর কারুর। সেই নয়নজলির দিকেই দৌড়চ্ছে সবাই। একটা আওয়াজ ভেসে এলো। সে আওয়াজ বুকের রক্ত শুকিয়ে দেবে মনে হলো। এই আওয়াজ শ্রী চেনে, জঙ্গলে শুনেছে। হাতি নেমে এলো নাকি গ্রামে? হায় ভগবান! টর্চের আলোয় দেখলো একটা হাতি জলের মধ্যে দাঁড়িয়ে আছে। সুর দিয়ে ঠান্ডা জল ক্রমাগত নিজের গায়ে ছেটাচ্ছে। খানিক পর পর সুর তুলে আর্তনাদ করছে যেন। চারিদিকে এত লোক, তাদের হাতি
আলো দেখে নড়ছেও না। এমন সময় শ্রীবিদ্যাকে দেখতে পেয়ে সে ছুটে এলো, শুনলো ইয়েনাই হলো হাতি, আর শুনলো এ হাতিটা গাভীন। পাশের গ্রামে দুদিন ধরে আখের আর আনারসের ক্ষেত তছনছ করেছে বলে ওরা আনারসের মধ্যে পটকা ভরে খাইয়েছে। সে পটকা এখন ওর পেটের মধ্যে ফাটছে, অসহ্য যন্ত্রণায় হাতিটা কাঁদছে। বাচ্চা এতক্ষণে নিশ্চয়ই মরে গেছে। শিরূপার মাথা ঘুরছে, ও মনে হচ্ছে পড়ে যাবে। ওর পেটের মধ্যে থেকে কুড়িয়ে কুড়িয়ে যখন চিন্টুকে বার করছিল, চিন্টু তখন 132 দিন ধরে ওর পেটের মধ্যে বাস করছে। ডাক্তাররা বলেছিল চিন্টুর হার্টে ফুটো আছে, সে জন্মালেও বাঁচবে না। শ্রী শুনছিল চিন্টু চিৎকার করছে, মা আমাকে বাঁচাও। জ্ঞান হতে দেখলো ও গাড়িতে, সৃজিতের কোলে ওর মাথা, জলে ভেজা জামা কাপড়, গাড়িটা চলছে। ও বলল হাতিটা? সৃজিত বলল হাতিটা জলের মধ্যেই শুয়ে পড়ল, মনে হয় মরে যাবে। কিন্তু তোমার হঠাৎ কি হলো, মাথা ঘুরে পড়ে গেলে যে? বলতে গিয়েও থেমে গেল। চিন্টু শুধু ওর, তাই তো এত বছরেও আর মা হতে ইচ্ছে করেনি ওর, কখনো না। চিন্টু কষ্ট পাবে। গল্প শেষ হলো। নমস্কার। ধন্যবাদ সিক্তা গোস্বামী। এই গল্পটি নিয়ে আলোচনা করবেন গৌর বৈরাগী। আমি গৌরদাকে অনুরোধ করব আলোচনার জন্য। গৌরদা। হ্যাঁ, আসলে কোথাও একটা গন্ডগোল হয়ে গেছে, সেটা তপন গন্ডগোলটা করে বসে আছে। এই মুখরা মালতীর গল্পটি আমাকে পাঠিয়েছিল আলোচনা করার জন্য, তো সেটা যে কেন চেঞ্জ হয়ে গেল আমি বুঝলাম না। এবং যাই হোক, সেটা আমি গন্ডগোল করেছি, তার মানে বুঝতে পেরেছি আমি গন্ডগোল করেছি, তাতে সেটা কি হয়ে গেছে জানি না। এবং এই গল্পটির ক্ষেত্রে তার ফলে কি হলো, আমার মনটা একটু বিঘ্নিত হয়ে গেছিল যে এটা কেন হলো। কিন্তু গল্পটির শেষে এসে মনটি আবার খুব ভালো হয়ে গেল। এর আগে যেভাবে আমি তীব্র একটু চিৎকারি করে ফেলেছিলাম, সেটা গল্পের এই অনুষঙ্গ থেকে আজকে যে এই অনুষঙ্গ গল্পে একটি মা, একটি মায়ের যে হাহাকার আমি শুনতে পেলাম গল্পের মধ্যে। এটি হাতি, এবং আমরা কত হিংস্র, আমরা কত হন্তারক, যে কিভাবে আমরা এই পশু পাখিদের মারি, কিভাবে আমরা আমাদের স্বার্থের জন্য। শুধু এই গল্পটাই কিন্তু আটকে নেই, এমন ভাবে রচনা হয়েছে এটা, এই গল্পে বিষয়টা আটকে নেই। এই হন্তারকরা আমরা প্রত্যেকেই হয়তো কোথাও না কোথাও, কখনো না কখনো হন্তারকের ভূমিকায় অভিনয় করে যাই বা কাজ করে যাই। এবং ওই পটকা দিয়ে তাকে খাওয়াচ্ছে এবং সেটা গিয়ে ভাটছে। বাস্তবে এটা হয় কিনা আমি জানি না, আমার জানা নেই, কিন্তু তবু যে বিষয়টার যে মধ্যে যে একটা নিষ্ঠুরতা আছে, ভয়ঙ্কর একটা নিষ্ঠুরতা আছে, এবং একটা গর্ভিণী হাতির পেটের ভেতরে এই ঘটনাটা ঘটছে, এবং তার ফলে তার যে অপা সে যে এই কষ্টটা সে পেয়েছে আগে থেকে, তার সে অপাও তার একজন মা, এবং এই জায়গাটা অসাধারণ একটা জায়গা হয়েছে এই গল্পটা, সেই হিসেবে আমার ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। ধন্যবাদ গল্পকারকে। ধন্যবাদ গৌরদা। আমরা এবার আমি তখন আমি একটা কথা বলবো, জাস্ট একটা কথা। বলুন। হ্যাঁ, বলছি গৌরদা যে বললেন না যে এই ঘটনাটা, এই হাতির পেটে যে এরম ভাবে মানে ওই বাজি ভরে বাচ্চা শুদ্ধ হাতিকে মারা হয়েছিল, এটা একটা পুরোপুরি সত্যি ঘটনা, এবং এই সত্যি ঘটনার উপরই এই গল্পটা লেখা হয়েছে। এই ঘটনাটা আমার যতদূর মনে পড়ছে গত বছরই হয়েছিল। তো এটাই আর কি আমি বলার আমি ছিল। আমি 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 প্রতিবাদ করছি না, এটা হতেই পারে, কিন্তু আমার ধারণা নেই আর কি, সেটা আমি জানালাম। না 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 না, প্রতিবাদ ব্যাপার না, মানে এটা এতটাই হিংস্র। এটা কেরালা ডিএনআরে হয়েছিল। হ্যাঁ, এটা এতটাই হিংস্র ঘটনা, এবং এটা একদমই সত্যি ঘটনা। এবং পরে যখন বন্যা হলো, ইএনআর ভেসে গেল কিছুদিন আগে, তখন অনেকেই বলেছিল এত পাপ করেছে, তার তো একটা ফল আছে, এরকম কথাও শোনা গিয়েছিল। এটা ইএনআরে ঘটেছিল। হ্যাঁ, অদিতি কিছু বলবেন নাকি?
আচ্ছা, আমরা এবারে শেষ একটা গল্প আছে। এই গল্পটি পড়বেন যিনি, একটু ব্যাকগ্রাউন্ডটা বলে নিই। সেটা হচ্ছে 24 নভেম্বর আমি আর্চালার অনুষ্ঠান থেকে ফিরছিলাম রাতে। তখনও আমি বাড়িতে ফিরিনি। তো মাঝখানে তখন বোধহয় 9:30 কি 9:30 হবে, রাস্তায় আছি। তো হঠাৎ দেখি একজন ফোন করলেন আমাকে, আমি নামটা পরে বলছি। ফোন করে বললেন যে আমি একটা গল্প লিখেছি, আমার খুব পরিচিত এবং আপনাদের সকলেরই পরিচিত, যে আমি একটা গল্প লিখেছি, এই গল্পটা আমি আপনাকে পাঠাচ্ছি। গল্পটা মোটামুটি ওই 400 শব্দের কাছাকাছি, এখনই তিনি পড়বেন। তো এই গল্পটা নিয়ে আপনি যদি একটু একটা প্রতিক্রিয়া দেন। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দিন। তো আমি ভেবে বললাম, পরে ওনাকে বললাম যে এই গল্পটা আমার মনে হয় যে আপনি অনুষ্ঠানে পড়ুন, এবার সকলে কি আলোচনা করেন দেখুন, তাহলে বোধহয় আপনার একটা দিক থেকে এটার একটা সঠিক প্রতিক্রিয়া পাবেন। আমার একার প্রতিক্রিয়া থেকেও যদি একটা প্রাথমিক প্রতিক্রিয়া আমি দিয়েছিলাম। তো সেই গল্পটা এখন পড়া হবে, মোটামুটি 400 শব্দের মধ্যে। গল্পকার হচ্ছেন মুর্শিদ এম। তিনি আমাদের অনুষ্ঠানে কখনো আসেননি, এই প্রথমবার তিনি পড়বেন গল্প। আমি মুর্শিদকে অনুরোধ করছি গল্পটা পড়ার জন্য। মুর্শিদ আছেন তো? হ্যাঁ আছি। আপনি গল্পটা পড়ুন। সবাইকে শুভ সন্ধ্যা। শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, গল্পের নাম হচ্ছে, যারা উপস্থিত আছেন প্রত্যেককে আমি অভিনন্দন জানাচ্ছি এই শোনার জন্য এবং অনুরোধ করছি যে, এবং সবাইকে ভালোবাসা জানাচ্ছি। আর এই প্রথমবার এবার আসা, ফলে এটা আমার ভালো লাগছে, ভালো লাগার জায়গা। অনেকদিন গল্প পড়াও হয়নি। গৌরদা আছেন, অরিন্দমদা আছেন, আপনারা আছেন, অনেকেই। অনেককে চিনি না, অনেকের সঙ্গে আলাপ হয়েছে, ভুলেও গেছি। যাই হোক, গল্পের নাম হচ্ছে কণ্ঠ। ওদিকে দরজার দিকে কি একটা গোলমাল শুরু হয়েছে, এদিক থেকে বোঝা যাচ্ছে না। এই এত বড় হল ঘরে এতগুলো চেয়ার টেবিলে বসে মেয়ে পুরুষ মিলে যদি যে যার কথা বলতে শুরু করে দেয়, তাহলে কে কার কথা শোনে? একমাত্র একটা টেবিলের চারপাশে যে কটি চেয়ার থাকার কথা, সেরকম 4খানা থাকলে শুনতে পাওয়া যেত, কিন্তু তা হয় না। টেবিল ঘিরে 4-এর জায়গায় 5, 6, এমনকি 8খানা চেয়ারও লাগিয়ে বসে থাকে তারা। আর বসে তো এমনি এমনি থাকে এমন মানুষ সারা বাংলা খুঁজে পাওয়া ভার। হয় গল্প, না হয় তর্ক, নয়তো খাওয়া। এখানে এই সবকটি কারবার একসঙ্গে চলে। মজা হলো, একখানা ট্রাম আড়ে লম্বে দাঁড়িয়ে যেতে পারে এমন চৌকো এই হল ঘরে কোনো পিলার নেই। এখানে একটাই টেবিল, যাতে মাত্র 2 জন। তারা কেন একে অপরকে ছেড়ে থাকবে না, এ কারণ নিয়ে তর্কে মেতেছে। উত্তেজিত মেয়েটি বলছে, তুমি চাও আমার সবকিছু দিয়ে তোমাকে সুখী করতে, তারপর 1 লাথি কষিয়ে দেবে আমাকে বের করে, এবং ইংরেজিতে বলে উঠল, আমি তা টলারেট করব না। গট ইট? তোমার কোথাও ভুল হচ্ছে ঋতু। ভুল? কাকে বলে ভুল? তুমি একটা এড়ে মেয়েবাজ, ভেবেছো আমি কিছু দেখি না বলে সিগারেটের শেষাংশ পিষে দিল কফি মগে। ইচ্ছে করছিল জলের গ্লাসটা ছুঁড়ে ওর কপালে ভাঙে। উঠে দাঁড়ালো সে, তার হাত ধরতে গেল ছেলেটি। তর্কটা এবার ক্রমশ কলহের পর্যায়ে চলে যাচ্ছে দেখে কোনো টেবিল ভিড় রাস্তায় পাশ কাটিয়ে গাড়ি চলে গেলে ছাড়া গরু যেভাবে তাকায়, সেরকম তাকিয়ে দেখে। দরজার ওদিকে গোলমালটা কিভাবে যেন ক্রমাগত বেড়েই চলে। খাওয়া ফেলে গালগপ্প রেখে কার বা ইচ্ছে জাগে উঠে হেঁটে সেদিকে যাওয়ার? বাংলায় যাদের ওয়েটার বলে ডাকা হয়, তারাই 1-2 জন এগিয়ে গেলেন দরজার দিকে। দেখা গেল একজন দরাজ গলায় ইদানিং রিয়েলিটি শোয়ের মতো স্টাইলে গানের একটাই লাইন বারবার গাইছেন। লোকটির ময়লা পোশাক আশাক, ছিঁড়ি স্বাধীন চেহারা না থাকলে ভাইরাল হওয়া অসম্ভব ছিল না এই কণ্ঠ। সে হয়তো ভুল জায়গায় এসে পড়েছে। ওয়েটাররা যত তাকে টানা হেঁচড়া করে বাইরে নিয়ে যেতে চায়, সে ততই ভেতরে এন্ট্রি নিতে জোর খাটায়। ধস্তাধস্তি শুরু হয়, চিৎকার অসম্ভব রকমের বাড়ে। তার গলা কিন্তু থামে না, সমগ্র কোলাহল চিরে তার কণ্ঠ বাজতে থাকে। এবার সকলের টনক নড়ে।
উঠে দাঁড়ায় গোটা হল ঘর। একটা কঠিন সিদ্ধান্ত তারা নেবে, এটা অসহ্য, বেটাকে বানাতে হবে। দরজার দিকে পাড়ি দেয় সবাই। ক্রোধান্ধ পাবলিক। লোকটা ছিটকে সিঁড়ির রেলিংয়ে গিয়ে বসে। গানটা এবার সকলের কানে ধরা দেয়। ঝুমুর আঙ্গিকে গাওয়া, যাবার বেলায় পিছু থেকে ডাক দিয়ে কেন বলো কাঁদালে আমায়। হঠাৎ সমগ্র কোলাহল থেমে যায়, একেবারেই থেমে যায়। স্বসৃজিত দূষণ থেকে সে কণ্ঠ কোথাও যেন বা পাওয়া মুক্তির আস্বাদ। সকলে থম মেরে দাঁড়িয়ে এ প্রথমবার নিবিড় এক পরিবেশের সূচনা করে। শুধু সেই ছেলে মেয়ে দুটি উঠে দাঁড়ায়নি, তারা বসে থাকে টেবিলে মাথা নিচু করে। ধন্যবাদ। ধন্যবাদ মুর্শিদ। আমি এই গল্পটা নিয়ে আলোচনা করতে বলছি অরিন্দম গোস্বামীকে প্রথম। অরিন্দম গোস্বামী যদি কিছু বলেন। হ্যাঁ, ধন্যবাদ তপনদাকে, ধন্যবাদ মুর্শিদদাকে, ধন্যবাদ। সুন্দর একটা গল্প। এরকম গল্প শোনার জন্য আমরা উদ্গ্রীব হয়ে থাকি। এই যে একটা হলঘর, হলঘরের মধ্যে অনেক লোকজন, অনেকগুলো চেয়ার, এর যে প্রতীক, আর বাইরে একজন আলাদা, যার কিনা ঠিক সেই রকম ভাবে পোশাক আশাক নেই, যার কিনা একটু ময়লা পোশাক, কিন্তু দরাজ গলা। এই যে দুটো ভাগ প্রথমেই গল্পের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি। আমরা তো সবসময় চেষ্টা করি যে গল্পের যে চরিত্র তার সঙ্গে নিজেদের মেলাতে, নিজেরা কোথায়। আমরা কি ওই ভিড়ের মধ্যে যারা বলে যে চল তো একটু বানিয়ে আসি এদেরকে, ওকে খুব চিৎকার হচ্ছে ওখানে, একটু বানিয়ে আসি, এইরকম লোক কি আমরা, নাকি ওই ময়লা পোশাকের লোক এইখানে? এবং এই যে ছেলে এবং মেয়ে, এরা তো এই যত ভিতরে লোকজন আছে তাদের একটা অংশ, একটা প্রতিনিধি। এবং তার মধ্যে কি আছে? তার মধ্যে আছে যে মেয়েটাকে কনভিন্স করার চেষ্টা হচ্ছে, আর মেয়েটি বলছে তুমি এরকম এড়ে মেয়েবাজ তোমার সঙ্গে আর টলারেট করা যায় না, তোমার সঙ্গে থাকা যায় না। এই যে একটা গোলমাল, এই গোলমালে কিন্তু এদের অস্বস্তি হচ্ছে না। অস্বস্তি হচ্ছে কোথায়? না যেখানে বাইরে একজন বলছে যে আমি ভিতরে যেতে চাই, বা ঝুমুরাঙ্গিকে শেষকালে গান গাইছে যে যাবার বেলায় পিছু থেকে ডাক দিয়ে কেন বলো কাঁদালে আমায়, আমাদের খুব পরিচিত গান। হঠাৎ করে এই যে গানের যে একটা ভুবন, এই গানের ভুবন আমাদের কাছে অবারিত করে দেয় এই যে আমাদের যেন তেন প্রকারে বেঁচে থাকা, এই যে আমাদের দৈনন্দিন কুপরামর্শ, কুপ্রস্তাব, এই যে আমাদের ক্রোধান্ধ হয়ে ওঠা, এই সমস্ত কিছু একে ম্লান করে দেয়। এবং সেখানে আমরা দেখি ছেলে মেয়ে দুটো মাথা নিচু করে থাকে ওই কণ্ঠের কাছে, যে কণ্ঠ আমাদের ভাবায়, যে কণ্ঠ আমাদের সঠিকভাবে কিভাবে বাঁচতে হবে আমাদের সেই কথা আমাদেরকে শেখায়। এবং সেই কণ্ঠ যা কিনা আবহমান কাল ধরে চলে আসছে। কত পুরনো গান, আমরা যখন ছোটবেলায় ছিলাম তখন এই গান শুনেছি, সেই থেকে এখনো পর্যন্ত এই যে গান চলে আসছে, যে গানের মধ্যে একটা ভুবন খুলে যায়, আমাদের কাছে অবারিত হয়ে যায়। সেই শান্ত স্নিগ্ধ একটা জীবন, সেই শান্ত স্নিগ্ধ এবং সৎ একটা মনোবৃত্তি, সেই মনোবৃত্তির কাছে এই এতজন বিচিত্রমুখী এবং উন্মার্গগামী মানুষ, এরা কোথায় যেন পরাভব স্বীকার করে ওই কণ্ঠের ওজস্বিতার কাছে। দুর্দান্ত একটা গল্প, আমার খুব ভালো লেগেছে এই গল্পটি। ধন্যবাদ। ধন্যবাদ অরিন্দম গোস্বামী। আমি গৌরদাকে বলবো যদি কিছু বলেন গল্পটা নিয়ে। গৌরদা। হ্যাঁ,
মুর্শিদ এই সময়ের অন্যতম একজন সেরা গল্পকার, এবং ও শব্দ থেকে ছবি তুলে আনতে পারে। এই যে কণ্ঠ, এই কণ্ঠকে কিভাবে ব্যবহার করতে হয়, কণ্ঠ মানে আমাদের কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বর কখন কিভাবে বাজবে, বেজে আমাদের চারপাশ জুড়ে আমাদের বেঁচে ওঠাকে আরো বাঁচিয়ে রাখবে, আমরা বাঁচতে শিখবো, এই কণ্ঠ যেন এইটি বলছে আর কি। তো মুর্শিদ, এটা হলঘর তো আসলে প্রতীক। হলঘর মানে একটা ট্রামের দৈর্ঘ্য যা, সেই অনুযায়ী একটা হলঘর, তার চেয়ে বড় আর হয়তো করা যায়নি। এবং আমরা পৃথিবী হিসেবে ভাবতেই পারি একে। এবং সেখানে মানুষ ঝগড়া করছে, কথা বলছে, কেউ কারো কথা শুনছে না। দৈনন্দিন যাপন যে আমাদের চারপাশ জুড়ে, এটা আমরা দেখতে পাচ্ছি গল্পের প্রথম পর্বে। এবং সেখানে এই যে ঋতু আর আরেকজন একটি পুরুষ, তাদের যে কোলাহল, তাদের কণ্ঠ ভয়ঙ্কর কণ্ঠে উচ্চারিত হচ্ছে তারা, এবং চারপাশ জুড়ে আমরা কণ্ঠস্বর শুনতে পাচ্ছি। এই কণ্ঠস্বর হচ্ছে ক্লেদাক্ত কণ্ঠস্বর, আমাদের জীবন যাপন থেকে উঠে আসা যে ক্লেদ, সেই ক্লেদ নির্গত হচ্ছে এই কণ্ঠস্বর দিয়ে, এই গলা দিয়ে। এই প্রথম পর্বে যেটা দেখলাম, আমরা থাকতে পারছি না, আমাদের পাঠক হিসেবে আমাদের বোধহয় হাহাকার করতে ইচ্ছে করছে এই ক্লেদের জন্য। কিন্তু পরবর্তীকালে যখন আমরা পরের স্টেজে গেলাম, তখন দেখলাম একজন শতচ্ছিন্ন মলিন বস্ত্র নিয়ে এক ভদ্রলোক, বা যেই হোক একজন, হয়তো এরকম লোক যে আমরা দেখি না তা নয়। এবং রবীন্দ্র সদনে একজনকে আপনারা গেলে পরেই দেখতে পাবেন, উদাত্ত কণ্ঠে একজন আলু থালু জামা প্যান্ট পরে রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে এপার থেকে ওপারে চলে যাচ্ছে। তার কোলাহল, আমাদের চারপাশের কোলাহল, প্রেমিকদের আলাপন এবং মানুষের ধান্দা সব স্তব্ধ হয়ে যায় ওই গানগুলো শুনলে পরে। এবং এক্ষেত্রেও ওই গানটি যেই বাজলো, এই আমাদের ধান্দা, আমাদের এই নিষ্ঠুরতা, আমাদের ক্লেদ সব যেন স্তব্ধ হয়ে গেল। এবং স্তব্ধ হবার মতোই একটা গান, সত্যিকারের এই গানের জন্যই বোধহয় আমরা অপেক্ষা করে থাকি। ঠিকভাবে বেজে ওঠার যে কণ্ঠ, সেটা মুর্শিদ জানে যে কখন কোন কণ্ঠস্বর বাজাতে হবে। সেই ঠিক সময় ওই যাবার বেলায় পিছু দিয়ে, এই যে এটা সত্যি তো, আমাদের তো যাবার বেলা আছেই, আমাদের প্রত্যেকের একটা যাবার বেলা আছে। আমরা এখানে স্থায়ীভাবে কেউ আসিনি, স্থায়িত্ব নেই আমাদের, আমরা খুব টেম্পোরারি আবাস এটা আমাদের। এবং এই আবাসে আমরা এসে এই সামান্য 400 শব্দের এই গল্পের মধ্যে তার ইঙ্গিতটা দিয়েছে যে এই কয়েক ঘন্টার জন্য এসে আমরা এখানে ঝগড়া, বিবাদ, ক্লেদ, মারামারি এটা করছি, আমাদের আকাঙ্ক্ষা নিয়ে আমরা প্রতিনিয়ত মগ্ন হয়ে থাকছি। কিন্তু যখন সত্যি যাবার বেলায় এই কেন বলো কাঁদালে আমায়, একজন মানুষ যে ভেতর থেকে বলছে যে সত্যি তো, এগুলোর জন্য তো আমরা আসিনি। সত্যি আমাদের যাবার সময় হয়তো এই অনুভূতিটা হয় যে এটা কি হলো, সারা জীবন ধরে আমরা কি করলাম। এই যে অনুভূতির জায়গায় আমাদের পৌঁছে দিল মুর্শিদ। আমরা ধন্যবাদ জানাবো মুর্শিদকে, চমৎকার গল্প হয়েছে। এই ধন্যবাদ গৌরদা। জ্যোতিপ্রকাশ হাত তুলেছেন, কিছু বলবেন? হ্যাঁ বলবো। হ্যাঁ বলুন। মুর্শিদের এই ছোট্ট গল্পটা আমার কাছে খুব ইঙ্গিতবাহী মনে হয়েছে। একটা হল ঘর, সেখানে প্রচুর লোক, তারা গল্প করছে, কেউ অন্যদিকে তাকাচ্ছে না, তাদের নিজেদের গল্পে মশগুল। ওদিকে কোণে একটা টেবিলেতে মাত্র দুজন, একটা পুরুষ এবং একটা নারী, তাদের কোনো সম্ভবত দাম্পত্য কলহ হচ্ছে। কিন্তু ওই কোলাহল প্রিয় মানুষেরা তারা ওই দম্পতির দিকে তাকাচ্ছেও না, তাদের যেন কোনো মাথা ব্যথা নেই। কে কারোর দাম্পত্য বিষয়ে মাথা ঘামায়, ব্যাপারটা যেন এরকম। এমন একটা সময় দেখা গেল একটা মলিন বস্ত্রে একজন লোক, সে জোর করে ঢুকতে চাইলো, ঢুকতে চাইছে না, দিচ্ছে না ওয়েটাররা, অথচ সে ঢুকতে চাইছে। এইবার এই নিয়ে যখন চিৎকার চেঁচামেচি, তখন যারা সমস্ত ছিল, যারা নিজেদের মধ্যে গল্পে মশগুল ছিল, তারা এবার তাকালো, দেখলো যে একজন সে আসতে চাইছে, তাকে ওয়েটাররা আসতে দিচ্ছে না। পরবর্তীকালে দেখা গেল সেই লোকটি ঢুকে পড়ল এবং সে
উদাত্ত কণ্ঠে আমাদের অরিন্দম যেটা বলেছে ছোটবেলার গান, যদিও আমি তখন খুব ছোট নই, এটা অদ্বিতীয়া বইয়ের গান, লতা মঙ্গেশকরের যাবার বেলায় পিছু থেকে কেন বলো কাঁদালে আমায়। গানটা যখন গাইছে তখন এরা সব স্তব্ধ হয়ে গেছে যারা কোলাহল করছিল। এবং শেষ কথাটা হচ্ছে গল্পের যে দুজন স্বামী স্ত্রী, যারা যদিও বলা নেই কিন্তু বোঝা যায় গল্পের মধ্যে যে তারা স্বামী স্ত্রী, তারা হঠাৎ দেখা গেল তাদের কলহ থেমে গেছে এবং তারা এই গানটা শুনে মাথা নিচু করে বসে আছে। ব্যাস, আর কিচ্ছু লেখা নেই, কিন্তু এটা একটা দারুণ ইঙ্গিত দিয়ে গেল যে এভাবে চলে যাওয়াটা কি, আমাদের ছাড়াছাড়ি হয়ে যাওয়াটা কি ঠিক হবে? এভাবে কেউ না কেউ যদি চলে যায়, আমরা যদি পরস্পরের মধ্যে আমাদের ছাড়াছাড়ি হয়ে যায়, তাহলে আমাদের কি ভেতরটা কাঁদবে না? আমরা কি এভাবে নিজেদের কি আমরা নিজেরা কাঁদাবো? তারা নিশ্চুপ হয়ে বসে থাকে। গল্পটা এখানে শেষ। গল্পটা আমার খুব ভালো লেগেছে। মুর্শিদের গল্প আমি বহু দিন বাদে স্বকণ্ঠে শুনলাম। মুর্শিদ দারুণ ভাই, ব্যাস, আর কিছু না। ধন্যবাদ, ধন্যবাদ জ্যোতিপ্রকাশ বাবু। আমি এবারে ওই একটু পরিচিতির দিকে যাব, একদম শেষ থেকেই শুরু করি, মুর্শিদ দিয়েই শুরু করি। প্রথমে মুর্শিদের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে নিয়ে একটু। জন্ম 1956 সালে এক কৃষক পরিবারে। কলেজ জীবন থেকে লেখার ঝোঁক থাকলেও সাহিত্যে আত্মপ্রকাশ ৯-এর দশকে। প্রান্তিক ব্রাত্যজীবনের প্রতি দায়বদ্ধ ও সংবেদী কথাকার রূপে ক্রমশ পরিচিতি লাভ। এ যাবৎ প্রকাশিত ছোট গল্পের সংখ্যা প্রায় 200। প্রকাশিত উপন্যাস 3টি, লিখেছেন মূলত লিটল ম্যাগাজিনে। গল্পমেলা পুরস্কার, শর্মিলা ঘোষ সাহিত্য পুরস্কার, রফিকুল ইসলাম স্মৃতি খোঁজ পুরস্কার সহ একাধিক সম্মাননায় সমাদৃত হয়েছেন। সমীর রায়চৌধুরী প্রতিষ্ঠিত প্রখ্যাত হাওয়া 49 পত্রিকার বর্তমান সম্পাদক। মনে করেন মানুষই মানুষের শুভ অশুভের দুঃখ সুখের কারণ, কোনো অলৌকিকতা তার ব্যত্যয় ঘটাতে পারে না। বিশ্বাস, অপরকে বাঁচিয়ে নিজে বেঁচে থাকার সহনশীল প্রক্রিয়ার নামই জীবন প্রগতিশীলতা। বিশ্বের অগণিত বিস্ময়ের প্রতি শ্রদ্ধাবনত শিক্ষার্থী হিসেবেই কাটাতে চান বাকি সময়। আমাদের এখানে এই অনুষ্ঠানে আমরা প্রত্যেক গল্পকারের কাছ থেকে জানতে চাইব যে প্রশ্নটা, সেটা হচ্ছে এই গল্পটা কিভাবে এসেছে আপনার কাছে। আমি প্রত্যেক গল্পকারের কাছে যাব। আমি মুর্শিদকে দিয়েই শুরু করি। মুর্শিদকে বলছি, এই গল্পটা কিভাবে এসেছে আপনার কাছে, কি অবস্থায়, কিভাবে, যদি একটু বলেন। হ্যাঁ, ধন্যবাদ আলোচকদের। গল্পটা আসলে দুটো জায়গায় আমাকে করেছে। একটা তো হন্ট করে, যেটা সবসময় যেটা অরিন্দমদা বললেন বা গৌরদাও বললেন, যে আমাদের এই যে আমরা আমাদের যে যাপন পদ্ধতি, সেটার মধ্যে আমরা থাকতে থাকতে আমরা আসলে কি চাইছি, এইটা তো সবসময় একটা পীড়া দেয়। সেই পীড়া থেকে একটা তৈরি হয়ে থাকে গল্পের মধ্যে। কিন্তু এর সঙ্গে যেটা হলো, আমি দেখেছি কফি হাউসের সঙ্গে এটা তুলনা করতে পারেন, আমি বলেই দিলাম। কফি হাউসে আপনারা যারা যাবেন, মানে আমি তো যেতে চাই না, যখন যাই দেখি যে এত সবাই মশগুল নিজেদের কথায়, কেউ কারো কথা শুনতে পারে না, মানে একদম কাছাকাছি লোক ছাড়া কেউ কারো কথা শোনে না। আমার এটা খুব বিরক্তিকর মনে হয় যে এত আত্মকেন্দ্রিক জায়গা এটা, অথচ যারা কলেজ স্ট্রিটে যান প্রত্যেকে একবার করে কফি হাউসে ঢু মারেন। সেটা হতেই পারে। যাই হোক, এইটা আমার মনে হয়েছে যে এই জায়গাটা যদি তুলে আনা যায় তাহলে এই কোলাহলটা আমি বোঝাতে পারবো। আর দ্বিতীয়ত, আমি কয়েকদিন আগে পুরুলিয়ায় গেছিলাম একটা ঝুমুরের অনুষ্ঠানে।
ঝুমুরের অনুষ্ঠান না, ওটা সৈকত রক্ষিত, আপনারা সবাই চেনেন, নাম করা লেখক। তিনি একটা করেন, মেলা করেন প্রত্যেক বছর, সৃজন উৎসব বলে 3 দিন হয়। সেটা গেছিলাম এবার। তো ওটা এত বেশি টানে আমাকে, প্রত্যেক বছর মনে হয় যাই। এই নিয়ে আমি 4 বার গেলাম, ওদের প্রথম অনুষ্ঠানে গেছিলাম আর এবার গেলাম। তো সেইখানে ঝুমুর গানটা শুরু হয় রাত 3টের পর। তো তখন আমাদের ঘুম ঘুম অবস্থা, আমরা শুয়ে আছি কিন্তু কিছুতেই ঘুমাচ্ছে না। এবং ওই ঝুমুর গানে একজন নর্তকী আছেন এবং তার চারপাশে অনেকজন গায়ক এবং বাদ্যকর যারা বাজাচ্ছেন এবং ঝুমুর গান হচ্ছে। সেই ঝুমুর গানের সঙ্গে অদ্ভুতভাবে তারা কিছু হিন্দি গান মিক্স করছেন এবং সেই ঝুমুর আঙ্গিকে, এবং অদ্ভুতভাবে আমি জেগে উঠলাম যখন এই গানটা শুনলাম, যে যাবার বেলায় পিছু থেকে ডাক দিয়ে কেন বলো কাঁদবেলায় আমি। আমার অদ্ভুত অবাক লাগলো যে এটা সম্ভব, এই গান ঝুমুরের আঙ্গিকে গাওয়া এবং করে দেওয়া। ব্যাস এই দুটো জিনিস আমাকে লেখাটা লিখতে সাহায্য করলো। এবং লেখার পরে আমি এত তাড়িত ছিলাম যে আমি সঙ্গে সঙ্গে বললাম তপনদাকে, যে তপনদা আমি তো সব লিখিনি এত ছোট ভাবে, এবং অনুগল্প বা কি পাবে আমি জানি না, কিন্তু এটা আমার মাথায় এলো, আমি আপনাকে পাঠাচ্ছি। তারপরে পাঠিয়ে দিয়েছিলাম। এইটুকুই বলা। ধন্যবাদ মুর্শিদ। আমি এবারে প্রথম গল্প যেটা পড়া হয়েছে, কাউন্টডাউন 99, এইটা লিখেছেন, পাঠ করেছেন মানসী গাঙ্গুলি, লিখেছেন কুহেলি দাশগুপ্ত। তো কুহেলি দাশগুপ্তর সংক্ষিপ্ত পরিচিতি: শৈশব কেটেছে বাংলাদেশের চট্টগ্রামে। 1993 সালে কলকাতায় এসে স্টুডেন্ট ভিসা নিয়ে পড়াশুনো। কলেজ জীবনে সামান্য লেখালেখির চর্চা, এখন শখের লেখনী চর্চা হয়ে চলে। বলার মতো কোনো লেখক পরিচিতি নেই, কখনো প্রতিযোগিতামূলক কোনো ইভেন্টে লেখা পাঠাই, এটাও শখ। কোথাও লেখা প্রকাশিত হলে ভালো লাগে, খুব সামান্য এই চর্চায় নিজেকে গল্পকার ভাবতে পারি না। ফোন গল্পের আসরের উদ্যোক্তা মাননীয় দাদা তাদের আয়োজনে আমার গল্প রেখেছেন, এটাই পরম প্রাপ্তি। অসংখ্য ধন্যবাদ জানাই। আমি কুহেলি দাশগুপ্তকে ওই একই প্রশ্ন করব, যে গল্পটা আপনি লিখেছেন সেই গল্পটার পেছনের গল্পটা কি, অর্থাৎ কিভাবে এসেছে। কুহেলি দাশগুপ্ত যদি একটু বলেন সংক্ষেপে। হ্যাঁ, নমস্কার, সবাইকে শুভেচ্ছা জানাই, যথাস্থানে প্রণাম। তো আমি লেখা তো সেভাবে কিছু হয় না, ওই সামান্য যা একটু চর্চা। তো আমি আমার ব্যক্তিগত পরিসর থেকে আমার আমাকে কি শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, তো আমার পিসিমা বয়স্কা হয়েছেন, তারপর আমার শাশুড়ি মাকেও দেখেছি। তো এই কাউন্টডাউন 99 কথাটা আমি ভেবেছি এরকম, এনাদের ঘুম রাতের পর রাত দেখেছি ঘুম আসছে না, তারা উঠে বসে আছে, তারপর সেই কাছে গিয়ে বসলে পুরোনো দিনের কথা, পুরোনো চর্চা কিছু বললেন। এবার হয়তো যার সাথে বলছে তার অতটাও শুনতে ইচ্ছে করছে না, তখন তো অনেকটাই রাত। বা কোনো সময় মানুষ, আমি বয়স্ক হতে হতে মানুষ পেছনের কথাগুলোকে মনে করার চেষ্টা করে, হয়তো তাৎক্ষণিক কোনো বিষয় ঘটনা তারা ভুলে যাচ্ছে, কিন্তু পুরনো অনেক কথা তাদের মনে আসছে। এই এই ভাবনা থেকেই আমার এই গল্পের বিষয় ভাবনা, আমি এরকমটা ভেবেছি। তারপর আরো একটা ব্যাপার আমি দেখেছি, যে অনেক দিন ধরে কারো ঘুম হচ্ছে না, তো ডাক্তারবাবু সঙ্গে সঙ্গে কখনো যে ঘুমের ওষুধ সাজেস্ট করতেন সেটা না, উনি অনেক সময় বলেন যে পেছন দিকে সংখ্যাটা গুনতে থাকুন, তাহলে আস্তে আস্তে ঘুম চলে আসবে, দেখবেন আস্তে আস্তে চোখ জুড়িয়ে আসবে। তো এই সব ভাবনা থেকে তারপর মানুষ যত বয়স হয় ততই আশঙ্কিত হয়, যে কোনো কিছু সবকিছুকে আগলাতে চায়, বয়স বাড়ছে ততই যেন তার সংসারের প্রতি আসক্তি মনে হয় এই বুঝে হারিয়ে গেল। এই সব ভাবনা থেকে আমার এই গল্পটা মনে এসেছে। ধন্যবাদ কুহেলি দাশগুপ্ত।
তপনদা, হ্যাঁ বলুন। তপনদা একটা কথা, সেটা হচ্ছে আমার কাছে গল্পটা এসেছিল কাউন্টডাউন 9 বলে, এখন 99 আমি শুনলাম, কিন্তু আমার কাছে গল্পটা এসেছিল কাউন্টডাউন 9 বলে। এবং আমি যতটা মানে খেয়াল করেছি যে মানসী গাঙ্গুলি দিয়েও কাউন্টডাউন 9ই গল্পটা বলেছিলেন পড়ার আগে। না, কোয়েলি গল্পটা দাশগুপ্ত, হ্যাঁ 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 বলুন। বলুন বলুন। হ্যাঁ, গল্পটা কাউন্টডাউন 99। হ্যাঁ, আচ্ছা, 9 কি করে আসলো বুঝলাম না। হ্যাঁ, গল্পটা কাউন্টডাউন 99 ওটা তো আমি জাস্ট কপি পেস্ট করেছি, আর কিছু করিনি। যাই হোক, এনিওয়ে হয়তো পাশের 9টা বোধহয় সিলেক্টেড হয়নি, সেটাও হতে পারে আর কি। তো এবারে আমরা পরের যে অনুগল্প যেটা পড়া হচ্ছে, পরের যে অনুগল্পটা যেটা পড়া হচ্ছে, কোয়েলি দাশগুপ্ত আপনি প্লিজ একটু মিউট করে দেবেন। হ্যাঁ ঠিক, একটু মিউট করে দেবেন কাইন্ডলি। হ্যাঁ ঠিক আছে। পরের যে গল্পটি যেটা ফাল্গুনী পান্ডা পড়েছেন, সারোগেটেড মাদার। সারোগেটেড মাদার এটা লিখেছেন, লেখক হচ্ছেন সবিতা রায় বিশ্বাস। সবিতা রায় বিশ্বাস তার একটা পরিচিতি দিয়েছেন। জন্ম 19 জানুয়ারি 1957। পড়াশোনা এমএসসি অঙ্ক, পেশা অবসরপ্রাপ্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্মী। নেশা লেখা, ভ্রমণ, নাটক পরিচালনা, নির্দেশনা, বাচিক শিল্প, অভিনয়, গান রচনা, সমাজসেবা ইত্যাদি আরও অনেক কিছু আছে। লেখা শুকতারা, কিশোর ভারতী, মৌচাক, প্রসাদ, জলফরিং, কফি হাউস, গৃহসভা, ইষ্টিকুটুম, টুকলু, গণশক্তি, সুখবর, কিশোর বার্তা, কফি হাউস কলকাতা, স্টেটসম্যান, জয়ঢাক, এক পর্ণিকা, ম্যাজিক ল্যাম্প, নবপ্রভাত সাহিত্যপত্র, দিগন্ত বিজ্ঞান পত্রিকা সহ বাংলাদেশ, কানাডা, নিউ জার্সি ও বহু পত্রপত্রিকায়। পরিচালনা 20টি মফস্বল নাটকের পরিচালক ও প্রযোজক এবং 18টি নাটকের রচয়িতা। প্রতিষ্ঠান কলতান সাংস্কৃতিক সংস্থা, 35 বর্ষ। প্রতিষ্ঠাতা ও পরিচালক। কবিতা ও কিছু কথার সহসভাপতি, এছাড়াও বিভিন্ন সমাজসেবামূলক প্রতিষ্ঠানের সাথে যুক্ত। প্রকাশিত বই 18, সম্পাদনা 2টি গল্পগ্রন্থ, যুগ্ম সম্পাদনা ছড়ার বই পত্রিকা, শিশু কিশোর সাহিত্য পত্রিকা কলতান। পুরস্কার বার্তা সাহিত্য সম্মান, সেরা গল্পকার, গল্পদিদির 100 ছড়া বইটি মুর্শিদাবাদের পৌলমী প্রকাশন থেকে পুরস্কৃত। লিপস্টিক গল্পগ্রন্থ কলকাতার যুগ সাগ্মিক এবং পুরুলিয়ার ডহর পত্রিকার তরুণ তপন স্মৃতি পুরস্কারে পুরস্কৃত এবং নবপ্রভাত পুরস্কারে পুরস্কৃত। উপন্যাস কনিনিকার প্রেম রেনেসাস পুরস্কারে পুরস্কৃত। শ্রুতি নাটকের অভিনয় প্রথম পুরস্কার প্রাপ্তি। আলোর ফুলকিতে ছড়া পাঠে পুরস্কার প্রাপ্তি। প্রবন্ধে প্রথম পুরস্কার মেমরি। রাজার কবিতা স্টুডিও থেকে শ্রুতি নাটকে ব্রতশ্রী শ্রুতি সম্মান। সুরজিৎ ও বন্ধুরা কবিতা ক্লাব থেকে ছড়া। এরকম আরও রয়েছে, প্রায় শেষ করা যাবে না, বিরাট পরিচিতি। তো আমি সময়ের জন্য, সংক্ষেপের জন্য সবিতা রায় বিশ্বাসের কাছে যাচ্ছি। সবিতা রায় বিশ্বাস, আপনার গল্পটা, পেছনের গল্পটা কি একটু যদি সংক্ষেপে বলেন। সবিতা রায় বিশ্বাস। সবিতা রায় বিশ্বাস আছেন তো? সবিতা রায় বিশ্বাস, আপনি মিউট অবস্থায় আছেন। সবিতা রায় বিশ্বাস, উনি বোধহয় ঠিক মোবাইলের সামনে বা কম্পিউটারের সামনে নেই। আমি তাহলে পরের জনের কাছে চলে যাচ্ছি। পরের গল্প পড়েছেন শুভাশিস ঘোষ। শুভাশিস ঘোষ মুখরা মালতী গল্পটি পড়েছেন। তো শুভাশিস ঘোষের সংক্ষিপ্ত পরিচিতি একটু দিয়ে নিই। জন্ম ও বেড়ে ওঠা দক্ষিণ 24 পরগনার শিল্প শহর বজবজে। বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর, ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ওয়ার্কস অ্যাকাউন্টেন্ট অফ ইন্ডিয়ার স্বীকৃত পেশাদার।
পেশাসূত্রে বেসরকারি টেলিকম সংস্থায় কর্মরত। দক্ষিণবঙ্গের সংবাদ সাপ্তাহিক বার্তা এখন এর প্রধান সম্পাদকের দায়িত্বে 2002 থেকে। নিশীথ সাহিত্যপত্রের সম্পাদক ও প্রতিবেশ সাহিত্যর নির্বাহী সম্পাদকের দায়িত্বে বর্তমান। প্রবন্ধ, ফিচার, সংবাদ প্রতিবেদন ও আঞ্চলিক ইতিহাস চর্চায় আছেন 3 দশকের বেশি। প্রথম ছোট গল্প প্রকাশিত হয় 2006 সালে, তবে তা ছিল অনিয়মিত চর্চা। নন ফিকশন ছিল তখন লেখালেখির মূল ক্ষেত্র। কোভিডকালে শুরু করেন নিয়মিত ছোট গল্প অনুগল্প লেখা। সাপ্তাহিক বর্তমান, কথা সাহিত্য, আজকাল, যুগশঙ্খ, ইস্ক্রা, আপনজন, জলদর্চি, ফোন গল্পের আসর, শতমুখী, নিশীথ, বার্তা এখন, অবগুণ্ঠন সহ বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে লেখা। প্রকাশিত গল্পগ্রন্থ 2 ডজন গল্প ও অনুরা শ্যামাঙ্গিনী এবং আঞ্চলিক ইতিহাসের গবেষণামূলক গ্রন্থ চেনা জনপদ, অজানা কথা সহ প্রকাশিত নন ফিকশন বইয়ের সংখ্যা 4। নতুন গল্পগ্রন্থ গল্প বিংশতি আজ 22 ডিসেম্বর প্রকাশিত হলো কল্যাণী বইমেলায়। ছোটদের জন্য লিখিত ও সব বয়সীদের পাঠ্য বই ইচ্ছাশক্তির কথা প্রকাশ পাবে কলকাতা বইমেলা 2025-এ। ওই একই প্রশ্ন আমার সুভাষিস ঘোষকে, যে গল্পটা আপনি লিখেছেন সেই গল্পের পেছনে মানে গল্পটা কিভাবে এসেছে আপনার কাছে, সেটা যদি একটু সংক্ষেপে বলেন। হ্যাঁ, শোনা যাচ্ছে তো? হ্যাঁ, বলুন। এই গল্পটি এসেছে আসলে আমার নিজের কর্মক্ষেত্রে। আমি একটি বলেইছি পরিচিতিতে যে বেসরকারি টেলিকম সংস্থায় আমি কাজ করি। আমার এখানে দেখা একটি চরিত্র, একজন ক্যারিয়ারিস্ট ঠিক কিরকম হতে পারে আমার দেখা একজন চরিত্র। ভদ্রলোক, শিক্ষায় দীক্ষায় একেবারে ওপরের দিকে, এমটেক করে ভদ্রলোক পিএইচডি করেছিলেন, একটা উচ্চ পদে কাজ করতেন। একটা সময় দেখা গেল কয়েক বছর আগে ভদ্রলোকের স্ত্রী ক্যান্সারে আক্রান্ত হলেন, ব্রেস্ট ক্যান্সার। কোনো পয়সার কোনো অভাব নেই এবং এই কর্পোরেটে কাজ করার সুবাদে বিশাল অঙ্কের মেডিক্লেমও আছে, পান 50 লক্ষ টাকার মেডিক্লেম, মানে 1 বছরের মধ্যে পেতে পারেন এন্টাইটল। তারপর যথারীতি দেখানো হলো অঙ্কোলজিস্টকে 2-3 জন। যতটা শুনলাম যে ওনার এই কলকাতার অঙ্কোলজিস্ট নাকি ওকে সাজেস্ট করেছিলেন যে এর বেস্ট ট্রিটমেন্ট যেটা হতে পারে, তার যে সার্জারি বা কেমোথেরাপি, তার জন্য মুম্বাইয়ে প্রতিষ্ঠিত, যে আমরা জানি আর কি, ওই টাটার যে ক্যান্সার হসপিটাল, সেখানে নিয়ে যাওয়ার কথা। কিন্তু ভদ্রলোক পরিবারের প্রতি যে কোনো রকম দায়িত্ব বা দায়বদ্ধতা ছিল না এমনটা নয়, এমনটা অন্তত শোনা যায়নি, আমরা জানতাম না। তা সত্ত্বেও কেরিয়ার সম্পর্কে তার এতটাই উচ্চাসা যে তিনি প্রতি বছর তার ঠিকঠাক মতো করে অ্যাপ্রাইজাল হবে, তার রেটিং ঠিক হবে, তার প্রমোশন ঠিক হবে, তার জন্য অন্যান্য অধস্থন কর্মচারীদের সাথে যেভাবে রূঢ় ব্যবহার করতেন ইত্যাদি ইত্যাদি তো ছিল। কিন্তু দেখা গেল আলটিমেটলি শুধুমাত্র মুম্বাইতে নিজের স্ত্রীকে নিয়ে গিয়ে ট্রিটমেন্টের জন্য কয়েক সপ্তাহ থাকলে তার এখানে কেরিয়ারের ক্ষতি হতে পারে। সেই কারণে উনি কিন্তু কলকাতাতেই তার যাবতীয় চিকিৎসার ব্যবস্থা করেছিলেন। যতদূর শোনা যায় 2 বার বোধহয় সার্জারি করতে হয়েছিল, কেমোথেরাপিও চলেছিল। আলটিমেটলি বছর 3 পর সেটা যা বোঝা গেল যে ট্রিটমেন্ট এখানে কলকাতায় হওয়ার ফলে নাকি ঠিকঠাক মতো হয়নি। তারপরে বছর 3 পর তার স্ত্রী মারা যান। এবং সব থেকে আশ্চর্যের বিষয় দেখেছিলাম চোখের সামনেই, যেদিন স্ত্রী মারা গেলেন তার পরের দিন আসেননি অফিসে। ঠিক তার 3য় দিন, মানে যেদিন মারা গেলেন মাঝখানে 1 দিন পর 3য় দিনে যথারীতি একেবারে ধূপ দুরস্ত পোশাক আশাক পরে সকালে ঠিকঠাক সময় অফিসে আসছেন, সারাদিন অফিস করছেন, চলে যাচ্ছেন। তাহলে এই চরিত্রটাকে দেখে তখন মনে হয়েছিল, আমাকে নাড়িয়ে দিয়েছিল যে এই ক্যারিয়ারিস্ট মানুষ, তার পরিবারের প্রতি, স্ত্রীর প্রতি দায় দায়িত্ব নেই এমনটা কিন্তু না, যে অবহেলা করেন চিরকাল সেটাও করেন তা নয়। কিন্তু যখন একটা ওই দ্বন্দ্বের মধ্যে আসছে যে কেরিয়ার আগে নাকি তার পরিবারের প্রতি দায়বদ্ধতাটা আগে,
অগ্রাধিকার কোনটা পাবে। অগ্রাধিকারের জায়গায় দেখলাম, যখন দেখেছিলাম, আমরা অফিসে সবাই দেখেছিলাম আর কি, যে অগ্রাধিকারের জায়গায় কিন্তু কেরিয়ারটা পাচ্ছে। ফলে এই বিষয়টা থেকেই একটা গল্প মাথায় আসে, যেটা রোদ্দুর চরিত্রটাকে নিয়ে তৈরি করার চেষ্টা করেছিলাম। একটু বলে রাখি জাস্ট দুটো কথা। গল্পটা লেখার সময় যখন এই সূত্রটা আসে, বিষয় ভাবনাটা মাথায় আসে, তখন কিন্তু ওই মালতী কিংবা ভম্বলের মতো চরিত্র যে একটা তৈরি হবে, এটা কিন্তু একেবারেই মাথাতে ছিল না। মাথায় ছিল যে এই বিষয়টাকে তুলে ধরার জন্য রোদ্দুরের মতো একটা চরিত্র তৈরি করা। গল্প সাধারণত তারপরে যেমন এগোয়, তার নিজের গতিতে গিয়েছে, নির্মাণ করতে করতে গল্পের কাহিনীর তাগিদেই এই দুটো চরিত্র এসে গেছে। এবং পরবর্তীকালে যখন গল্পটা গিয়ে শেষ হচ্ছে, তখন দেখা গেল যে গল্পের একেবারে কেন্দ্রবিন্দুতে মালতী চলে এসেছে, ফলে নামটা এইরকম করা আছে। বাকিটা সমালোচকরা বলেছেন, সে বিষয়ে আমার কোনো রকম কথা নেই। আমি শুধু একটি বিষয়, যে একটি ভ্রান্তির জায়গায় দুজন তুলেছেন, সেইটা আমি একটু পরিষ্কার করে দেব, যে ওই টেলিফোন করার বিষয়টা। আমার যেটা মনে হয়েছে, যদি বাস্তব ঘটনাটাকে যদি আমরা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, একজন বাড়ির গৃহিণী অসুস্থ, সেই সময় বাড়িতে পরিচারিকা এসে দেখছে তিনি অসুস্থ, তাকে সেবা শুশ্রূষা করার চেষ্টা করছেন, বাড়ির অন্য কোনো সদস্যরা কেউ নেই। প্রতিবেশী বাড়ির গোপালের মাকে ডেকে, যেহেতু বাড়িতে অন্য কোনো সদস্য নেই, পরিচারিকা প্রতিবেশী বাড়ির গোপালের মাকে ডাক দেবেন, এবং ডাক দেওয়ার পর যেহেতু মালতী নিজে শুশ্রূষাতে ব্যস্ত এবং প্রযুক্তিগত শিক্ষা মালতীর থেকে প্রতিবেশী বা গোপালের মায়ের তো এটা একটু বেশি হওয়াটা অস্বাভাবিক বলে আমার অন্তত মনে হয়নি। ফলে অন্য কারো মোবাইল ফোন থেকে তার ছেলের নাম্বারটা খুঁজে বের করে ছেলের সাথে কানেক্ট করার ক্ষেত্রে মালতীর থেকে গোপালের মা একটু বেশি হবেন, সেইটা আমার মনে হয়েছিল। এইটুকুই আমি বললাম। বাকি হ্যাঁ শেষ। হ্যাঁ, আমি এই যেটা বলছি, যেটা মানে পাঠকের যেটা লেগেছে, মানে গল্পটা যখন একবার ছেড়ে চলে গেছে, সেটা পাঠকের হাতে চলে গেছে। এবার পাঠক কিভাবে নেবেন বা নেবেন, সেটা পাঠকের ব্যাপার। হ্যাঁ, না ঠিক 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 আছে। ধন্যবাদ সুভাষিস ঘোষ। আমি এবারে শেষ গল্প যেটা পড়া হয়েছিল সেই দাদা, হ্যালো, হ্যাঁ আমি সুমিতা রায় বিশ্বাস বলছি। হ্যাঁ, আপনি ছিলেন না? না ছিলাম, আমি পুরোটাই, আমি একটু নড়িনি। আমি বলছি শুনুন, একটুখানি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি ওইটা না হাত দিয়ে কিছুতেই করতে পারলাম না। আমি একদম 1 ইঞ্চিও নড়িনি, যেখানে বসেছিলাম সেখানেই আছি। তো আমি কিছুতেই পারছি না বলে ওই প্রযুক্তিগত আমারও কিছু অক্ষমতা আছে। আমি আবার পাশের ঘরে গেলাম, গিয়ে আমার কন্যাকে বললাম যে একটু করে দে না মা, তারপরে এলাম। আমি আপনি সংক্ষেপে গল্পটা কিভাবে এসেছে সংক্ষেপে বলছি। আমি প্রথমে বলি, আমার গল্পটা পাঠ করেছেন সুরশ্রী ঘোষ সাহা। ওটা বোধহয় আপনি মানসী পান্ডা বা কিছু একটা বলেছিলেন। হ্যাঁ, তো যাই হোক, আমি বলছি আমার গল্পটা এসেছে এইভাবে। তার আগে সবাইকে একটু নমস্কার জানিয়ে নিই। বর্তমানে আমরা সকলেই সাফল্যের পেছনে ছুটছি, বিশেষ করে ধনী ও ব্যস্ত সেলিব্রিটি বা এরকম মানুষজন, তারা বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হলেও ইগো বা অন্য কারণে সেই সম্পর্ক টিকিয়ে রাখতে পারছেন না। এতে কি হচ্ছে, এই সময় একটা সময় তারা দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে পড়ছেন, বিষণ্ণ এবং একা হয়ে পড়ছেন। তখন তারা চাইছেন নিজের জিন সমেত একটা রেডিমেড শিশু, যেটা সারোগেসির মাধ্যমেই পেপারে দেখছি, টিভিতে দেখছি, এবং কখনো কখনো আমার পাড়া প্রতিবেশীর মধ্যেও যে দেখছি না আবাসনেও, সেটাও বলা ভুল। সেই জায়গা থেকে গল্পটা মাথায় এসেছে। এইটুকুই। ধন্যবাদ। আমরা এবারে পরের শেষ গল্পের এতে চলে যাব। শেষ গল্পটি হন্তা, এবং এই গল্পটি আলোচনা করেছেন গৌর বৈরাগী। গল্পটি লিখেছেন যে লেখক, তিনি হচ্ছেন বাসব দত্তা কদম। বাসব দত্তার কাছে লেখক পরিচিতি চাওয়া হয়েছিল,
তো উনি 3 লাইনের 2.5 লাইনের পরিচিতি দিয়েছেন। সেটা লিখেছেন, দাদা, লেখকের একমাত্র পরিচিতি তার গল্প, কবিতা অথবা অন্য লেখা। আমি এটাই মনে করি, এর বেশি কোনো পরিচয় আমার নেই। তো এটা হচ্ছে বাসব দত্ত কদমের লেখক পরিচিতি। তো আমি বাসব দত্ত কদমকে অনুরোধ করব, হন্তার পেছনে আপনার গল্পটা কি সেটা যদি আপনি একটু সংক্ষেপে বলেন। বাসব দত্ত কদম। থাকি দক্ষিণ ভারতে। তো দক্ষিণ ভারত এবং তার জঙ্গল পাহাড় খানিকটা হলেও এসেছে, তো এটার মধ্যে বিচিত্র কিছু নেই। আর যে কথাটা দু একজন বলেছেন যে গল্পের এই যে ঘটনাটা, হাতি, গৌরদা জিজ্ঞেস করেছিলেন যে এটা ঘটে কিনা, এটা 100 ভাগ একটা ঘটনা। মানে এই ঘটনা আমাকে এত নাড়া দিয়েছিল যে হয়তো আমার মতো অনেককে নাড়া দিয়েছিল। এবং দক্ষিণ ভারতের মানুষ নর্মালি খুব শান্ত, কিন্তু এখানে হয়তো সব জায়গাতেই হয়, আমরা খবর পাই না। এখানে এরকম আরো 2-1টি আমি শুনেছি যে অন্যভাবেও হাতিকে মারা হয়েছে ফসলের ক্ষেত। এবার এও সত্যি যে ফসল নষ্ট করে তার জন্য কৃষক পাগল হয়, আর তাদের সারা বছরের সঞ্চয় চলে যাবে, সমস্ত কিছু তারা করা, পথে বসার অবস্থা হাতির পাল যদি নামে। কিন্তু হাতি তো এটা বোঝে না, তার তো সেটা এলাকা। তো সে তার নিজের যে এলাকা, সে এলাকায় যে সে নিজের খাদ্যটুকু যখন পাচ্ছে তৈরি, তো তখন সে সেটা মানে ছুটে পারবে না, সেটা তার জন্য নয় যে সেটা তার মৃত্যু পর্যন্ত ডেকে আনতে পারে। এবং তাকে সত্যি সত্যি আনারসের ভিতরেই, একেবারে যা লিখেছি তাই, হ্যাঁ, আনারসের ভিতরে পটকা ভরে হাতিটিকে খাওয়ানো হয়েছিল। এবং হাতিটি মানে অসহ্য যন্ত্রণায় জলে নেমে গেছিল, তার পেটের মধ্যে সেই পটকা ফেটেছিল। পরে যখন মানে ফরেস্ট ডিপার্টমেন্ট এসে সেই ডেড বডি তুলেছিল, তারা দেখেছিল যে পেটের মধ্যে সেই বাচ্চাটা বীভৎসভাবে মারা গেছে। ও খালি জলে নেমে গায়ে জল ছেটাচ্ছিল, আর তো কিছু ওর ক্ষমতা ছিল না। তারপরে জলের মধ্যে শুয়ে পড়েছিল। এইটাই আমাকে এতটাই নাড়া দিয়েছিল যে এই ঘটনাই উঠে এসছে আমার ওই লেখায়। নমস্কার। ধন্যবাদ বাসব দত্ত কদম। তো আমরা আজকে 2টো অনুগল্প এবং একটি আমন্ত্রিত অনুগল্প শুনলাম, এবং লেখকরা ছিলেন এবং 2টো ছোট গল্প পাঠ করলেন শুভাশিস ঘোষ এবং বাসব দত্ত কদম। সবিতা রায় বিশ্বাস, কোয়েলি দাশগুপ্ত, মর্শিদ এম। আমি সব গল্পকারদের এবং সমস্ত আলোচকদের ফোন গল্পের আসরের তরফ থেকে অশেষ ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। শুভরাত্রি। শুভরাত্রি।